করোনা প্যান্ডেমিকে সবাই স্টে ইন হোম অর্ডারে বাসায় অবরুদ্ধ, কোথাও কমপ্লিট লকডাউন। যারা এসেনশিয়াল ওয়ার্কার তারা ছুটছেন কাজে, মনে ভীতি, ভয়, শঙ্কা, কি জানি কি হয়। যারা করোনাতে আক্রান্ত তাদের কি হবে, পরিবারের আর সবাই কিভাবে থাকবেন। কেউ স্মার্টফোনে প্রতিনিয়তই করোনার আপডেট খুঁজে এনে বন্ধুদের সাথে শেয়ার করছেন। আমাদের এই কমিউনিটিতে একজনকেও খুঁজে পাওয়া যাবে না যে এর মধ্যে করোনা সম্পর্কে কিছু শোনেননি বা জানেননি। তারপরেও সব কি জানা গেছে? প্রতিনিয়তই পরিস্থিতি পাল্টাচ্ছে, সেই সাথে ধারণা পাল্টাচ্ছে এটিকে মোকাবেলা করার। হাজারো প্রশ্নে, নানা ধারণায় আমরা কিছুটা বিভ্রান্ত। এমন সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ দেলোয়ার ভ্যালির এই করোনায় কমিউনিটি স্বাস্থ্য জিজ্ঞাসা ও করণীয় উদ্যোগটি নিঃসন্দেহে অনেক আগ্রহের সৃষ্টি করেছে। সবাইকে আমন্ত্রণ আমাদের বিইডিভির ফেসবুক লাইভ এই প্রোগ্রামটিতে। আমি ডক্টর আশিক আনসার কমিউনিটির নানা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আমাদের নির্ধারিত বিশেষজ্ঞ প্যানেলের সামনে। উপস্থিত আছেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, ডক্টর আলাউদ্দিন, ডক্টর নুরুন বেগম, ডক্টর আতাউল হক, ডক্টর নাহরিন আহমেদ, ডক্টর সাবিনা শারমিন এবং ডক্টর আবু আহমেদ আব্দুল কাদের। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। প্রশ্ন নিয়ে যাচ্ছি ডক্টর জিয়াউদ্দিন আহমেদের কাছে, যিনি স্বনামে পরিচিত প্রফেসর অফ ইন্টারনাল মেডিসিন অ্যান্ড নেফ্রোলজি। এর বাইরে তিনি একজন সুবক্তা, চিন্তাশীল লেখক এবং সমাজসেবক। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ 1918 সালের স্প্যানিশ মহামারীর 100 বছর পর আরেকটি ব্যাপক মহামারী, যার প্রিভেনশনের কোনো প্রস্তুতিই আমাদের ছিল না। এর চিকিৎসাও নির্দিষ্টভাবে নেই এখন পর্যন্ত। এটির রেশ হয়তো আমাদের অনেকদিনই বয়ে চলতে হবে। তাই যদি হয় সেক্ষেত্রে তো এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে জরুরি যেটা জানা, কমিউনিটির সুরক্ষা বা প্রিভেনশন। সেই জায়গাটি থেকে আপনাকে প্রশ্ন করতে চাই, কোভিড প্যান্ডেমিক, ওয়্যার উই আর স্ট্যান্ডিং নাও, এটি ছড়াচ্ছে কিভাবে, এর প্রিভেনশন কিভাবে সম্ভব? কাশি বা হাঁচি, তখন যে একটা আমাদের যে একটা ড্রপলেট বের হয়, ওটার মধ্যে ভাইরাস প্যাক থাকে। তো সাধারণত ড্রপলেট 3 ফিটের মধ্যে পড়ে যায়, কিন্তু এটা একটু জোরে হাসলে কাছতে 6 ফুট যেতে পারে, যার জন্য বলা হয়েছে যে 6 ফুট ডিস্টেন্সে থাকতে হবে। এটা হচ্ছে ডিরেক্ট ট্রান্সমিশন, পার্সন টু পার্সন। আরেকটা হচ্ছে যে আমরা অনেক সময় এই ড্রপলেট যখন মাটিতে পড়ে যায়, তো আমরা ওখান থেকে চলে যাই, ওই সারফেসের মধ্যে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন, এখন মনে হচ্ছে আরো বেশি দিনও ওই ভাইরাস গুলো থাকে। এবং যদি আমরা এটাকে কেউ টাচ করি, তারপরে আমরা যদি আমাদের মুখে নাকে টাচ করি, তখন তো আমাদের হতে পারে। এটা হচ্ছে ফোমাইট থেকে টাচ কন্টামিনেশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জন্য হাত ধোয়ার ব্যাপারটা বারবার বলা হয় সেটার জন্য। আরেকটা হচ্ছে যেটা এরোলাইজেশন। এরোলাইজেশনটা হচ্ছে যে নর্মালি এই ভাইরাস গুলো ড্রপলেটের ভিতরে থাকে এবং পড়ে যায়, ভারী থাকে, বেশিক্ষণ বাচ্চারা থাকতে পারে না। কিন্তু যখন এরোসোলাইজ হয়, খুব নাড়া খায়, যেমন যখন কোনো যদি পেশেন্টের রেসপিরেটর থাকে, তাকে যদি আমরা সাকশন করি, এই হ্যালো, এই সাকশন করার সময় এটা কি হয়, বাতাসের মধ্যে এটা তখন ভাসতে পারে, একা হয়ে যেতে পারে, যার জন্য এটা আসে। কিন্তু এটা খুব একটা বেশি না, এটা মোস্টলি এটা আইসিইউর ভিতরে হয়, এবং এই এরোসোলেশনটা হবে এয়ার কন্ডিশনের ভিতরে হতে পারে। তো এইভাবে এটা স্প্রেড হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ, ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আমরা এর প্রিভেনশনের জন্য কমিউনিটিতে আমাদের কি করা উচিত বা কি করণীয়? প্রিভেনশন যেটা এর মধ্যে বলা হয়ে গেল, সেটা হচ্ছে যে আমাদের সবসময় একটা সেফ ডিস্টেন্স রাখতে হবে। কেন রাখতে হবে? যে কে কাশতেছে, কে হাঁচছে আমরা জানছি না। যখন বাইরে যাব, যদি 6 ফিট ডিস্টেন্স রাখা হয়, তাহলে আমরা মনে করতে পারি যে এটা আমাদের এই ভাইরাস, আমাদের এই ড্রপলেটটা না আসতে পারে। কিন্তু তার জন্য এখন বলা হচ্ছে যে মাস্ক পরার জন্য। মাস্ক পরার 2 কারণে, যে আমি যদি মাস্ক পরি, আমি যদি কাশি আর আমার ভিতরে যদি ভাইরাস থাকে, অন্যকে যেন না ছড়ায়। আরেকটা হচ্ছে যে ডিরেক্ট ড্রপলেটস কিন্তু আমাদের মাস্কে আটকায়। আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা যখন কোথাও টাচ করি, কিছুক্ষণ পরে আমরা নাক চুলকাই। তো আমাদের যদি মাস্কটা থাকে, তাহলে আমরা ডিরেক্টলি মুখের মধ্যে হাত দিতে পারছে না। সো এইসব কারণে এটা ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে যে আমরা হাত ধোয়া, হাতের মধ্যে কখন কোথায় লাগছে আমরা জানি না। আমরা বাড়ি থেকে বের হওয়ার পরে, বাসায় আসার পরে আমরা হাত ধুতে হবে সাবান দিয়ে। যদি সাবান পানি না পাওয়া যায়, আমরা স্যানিটাইজার ব্যবহার করতে পারি, যেটা 60% উপরে হতে হবে। আর আরেকটা হচ্ছে যে আমাদের ঘরের মধ্যে সারফেস গুলোর মধ্যে আমাদের ক্লিন থাকতে হবে, এবং আমরা একসাথে যেন কোনো গ্যাদারিং না করি।
এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আমরা সেফ ডিস্টেন্সিং করা এবং ভেন্টিলেশনের মধ্যে থাকা। ধন্যবাদ ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই আমি, যে অনেকেই বলছেন যে মাস্ক অনেক ধরনের আছে, N95, KN95, সার্জিক্যাল মাস্ক, ঘরে বানানো মাস্ক। আসলে এগুলো দিয়ে কি শেষ রক্ষা সম্ভব? এগুলো কি আসলে এই পার্টিকেলস গুলোকে প্রিভেন্ট করতে পারে? মাইক্রন অনুযায়ী যদি আমরা হিসাব করি, কোভিড ভাইরাসকে বলা হচ্ছে 0.7 to 1.5 মাইক্রন এই এর এর আয়তন। তো সেই হিসাবে মাস্ক কতখানি সুরক্ষা দিতে পারে? মাস্ক যে অনেকখানি সুরক্ষা দিতে পারে এটা আমরা জানি, এটা অনেক জায়গাতে প্রমাণিত হচ্ছে। এখন প্রশ্ন যেটা আসছে, যেটা তুমি করেছো, যে এটা আমরা বলি 0.3 মাইক্রন এটার পোরের সাইজ, তাহলে এর থেকে ছোট যারা, যেমন কোভিড-19 হচ্ছে 0.1 মাইক্রন এবং ফ্লু ভাইরাস 0.03 মাইক্রন পর্যন্ত। তো এগুলো কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি এই মাস্ক দিয়ে? এটা তো বড় হোলটা বড়। আসলে আমরা যদি ধরি N95 মাস্ক, এটা যেটা দিয়ে তৈরি এটা হচ্ছে পলিপ্রোপাইলিন। এই যে থিকনেসটা, এই মেমব্রেনটা, এটা কিন্তু জিগজ্যাগ, পোরোসিটিসটা স্ট্রেইট না, জিগজ্যাগ। যখনই ইভেন দো 0.1 মাইক্রন যদি কেউ ঢুকে, তারা স্ট্রেইট ক্রস করতে পারে না। তারা কি করে, ওই একটা মেইজের মধ্যে, জিগজ্যাগের মধ্যে তারা পড়ে যায় এবং তাদের একটা ব্রাউনিয়ান মুভমেন্ট বলি আমরা, এই মুভমেন্ট করার জন্য তারা ট্র্যাপড হয়ে যায়। আরেকটা জিনিস যেটা N95 আছে, যেটা হচ্ছে যখন তারা এটা বানায়, তখন ভিতরে একটা ইয়ে দেয়, অ্যাট্রাক্ট করার জন্য একটা চার্জ থাকে। তো এই চার্জটাও, ওই চার্জের জন্য ওই ভাইরাসগুলো ওই চার্জের জন্য আটকে পড়ে। তো আমরা দেখেছি অনেক স্টাডি হয়েছে যে মাস্কগুলোতে, বিশেষ করে স্টাডি হয়েছে ফ্লু ভাইরাসের জন্য। ফ্লু ভাইরাসটা কিন্তু করোনা থেকে অনেক ছোট। ফ্লু ভাইরাসও প্রিভেন্ট হয়েছে মাস্ক দিয়ে, এবং অনেক সময় এটা দেখেছে যে সার্জিক্যাল মাস্ক এবং N95 মাস্কের মধ্যে কোনো তফাৎ হয় নাই। এই ফ্লু ভাইরাস স্টাডিতে দুটাই কিন্তু সমানভাবে আটকিয়েছে। এটা আমাদের জন্য অনেকটাই আশ্বস্তির যে আমরা মাস্ক পরেই প্রোটেক্ট করতে পারছি। আরেকটি প্রশ্ন থেকে যাচ্ছে কমিউনিটিতে, আমাদের অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এটা কি ফুড দিয়ে ছড়ায় কিনা, অথবা আমরা গ্রোসারি করতে যাচ্ছি, গ্রোসারি করে আসার পরে আমরা কি প্রিভেন্টিভ মেজারটা নিলে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো? গ্রোসারিতে গেলে প্রথম কথা আমরা যে লম্বা লাইনে থাকি মানুষের কাছ থেকে কিন্তু আমরা পেতে পারি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। গ্রোসারিতে যাওয়ার আগে লিস্ট করে যাওয়া দরকার, যেন আমরা গিয়ে ভালো করে আমটাকে টিপে দেখার দরকার নাই, পিক ইট আপ ফাস্ট এবং সেফ ডিস্টেন্স থাকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখা গেছে এখন পর্যন্ত এটা খাবারের ভিতর দিয়ে এটা ট্রান্সমিট হয় না, কিন্তু যে খাবারের প্যাকেট থাকতে পারে, এখনো পর্যন্ত খাবারের প্যাকেট থেকে ট্রান্সমিট হয় নাই, কিন্তু FDA অলরেডি বলেছে যদি কেউ সন্দেহ থাকে ওই প্যাকেটগুলোকে ডিস্যানিটাইজ করতে পারি। আর জিনিসগুলো, ফ্রুটস গুলোকে ওরা বলা হচ্ছে যে এমনিও খালি করোনা না, অন্যান্য জিনিসের ফ্রুটে থাকতে পারে অন্যান্য ব্যাকটেরিয়া, যে একটা রানিং ওয়াটারের মধ্যে এটা ধোয়া। আর প্রডিউস গুলোর মধ্যে অনেকে বলে সফট স্ক্রাব করতে পারেন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ওখান থেকে এসে হাতটা সাবান দিয়ে ধুতে হবে, সাবান দিয়ে ধুতে হবে মাস্ট। তারপরে ওটা কাটাকাটির পরে আবার সাবান দিয়ে ধুতে হবে। যদি কোনো কারণে থেকেও যায়, সোপ ওয়াটার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, মাচ বেটার দেন অ্যালকোহল। অ্যালকোহলটা কিন্তু আমরা অনেক সময় মিস্টেক করি, যে অ্যালকোহলটা আমরা মনে করি যে এটা মোর দেন 60%, অনেক জায়গাতে অনেক কোম্পানিতে হয়তো 20% দিয়ে রাখছে। ইট হ্যাজ টু বি, FDA তে বলে 70 to 80% অ্যালকোহল থাকতে হবে, সেই জন্য অনেক সময় এটাকে ট্রাস্ট করা যায় না। আর সোপটা হচ্ছে, সোপটার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস অনেকে জানে না, অনেকে মনে সোপ দিয়ে মনে আমরা হাত থেকে ভাইরাসটা ধুয়ে ফেলে দেই। আমরা কিন্তু সোপটা কিন্তু ভাইরাসকে মারে। সোপে যে ভাইরাসের যে ফ্যাট যে কাভারিং, ওইটা সোপ ওটাকে ডিজলভ করে ফেলে, যার জন্য খালি ওখান থেকে ধোয়ার মধ্যে চলে যায় না, এটা কিন্তু মারাও যায়। এর জন্য সোপ ওয়াটার দিয়ে ফেনা তুলে 20 সেকেন্ড বলার যে ব্যাপারটা, এটা কিন্তু ভেরি রিয়েল, অনেকে এটা জানেন না। ডক্টর সাবিনা শারমিন, আপনার কাছে কমিউনিটির কাছ থেকে আমরা সবচেয়ে বেশি প্রশ্ন পেয়েছি কোভিড টেস্টিং এবং ট্রিটমেন্ট অ্যাপ্রোচ নিয়ে। আমাদের অন্যতম প্যানেলিস্ট ডক্টর সাবিনা শারমিন, MD ইন্টারনাল মেডিসিন, জেরিয়াট্রিক্স এন্ড প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান। করোনা রোগীর চিকিৎসায় সাহসী ভূমিকা তিনি রেখে চলেছেন। She is one of the volunteer physician in our COVID-19 helpline initiative by Bangladesh Association of Delaware Valley. ডক্টর সাবিনা শারমিনের কাছে প্রশ্ন, আপনারা কাদেরকে টেস্ট করছেন, ডায়াগনোসিসটা কিভাবে হচ্ছে,
সবারই কি টেস্ট করার প্রয়োজন আছে কিনা যারা সিমটমেটিক? ধন্যবাদ ডক্টর আশিক ফর ইউর নাইস কমেন্টস অলসো। তো যেহেতু করোনা ভাইরাস একটি ভাইরাল ডিজিজ কোভিড-19 এবং টেস্টটি প্রথম দিকে অত শুরু হয়নি, তো আমাদেরকে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে প্রায়োরিটাইজ করার জন্য টেস্ট আমরা কাদেরকে করব। সেটা হচ্ছে হসপিটালাইজ পেশেন্ট উইথ সিমটোমেটিক। সাধারণত হসপিটালাইজ পেশেন্ট যারা সিমটম মডারেট টু সিভিয়ার হয় তারাই যান হসপিটালে, তাদেরকে। তারপরে হচ্ছে যারা হেলথ কেয়ার ওয়ার্কার, মানে হেলথ কেয়ার প্রোভাইডার অথবা হেলথ কেয়ার রিলেটেড জব করছেন, ডেইলি এক্সপোজ হচ্ছেন তাদেরকে। এরপরে হচ্ছে যারা নার্সিং হোম রেসিডেন্ট অথবা লং টার্ম রেসিডেন্ট, লং টার্ম ফ্যাসিলিটিসে আছেন তাদেরকে। তারপরে হচ্ছে যারা 65 and more with comorbidities, high risk patient population, যেটা হচ্ছে হাইপারটেনশন, ব্লাড প্রেশার যদি আনকন্ট্রোল থাকে বিশেষ করে, এবং হচ্ছে যে ডায়াবেটিস এবং আনকন্ট্রোল ডায়াবেটিস অলসো। তারপরে যারা ক্রনিক কিডনি ডিজিজ, লিভার ডিজিজ এবং যাদের হাঁপানি বা সিওপিডি, অ্যাজমা এগুলো আছে, হার্টের ফেলিউর অথবা করোনারি হার্ট ডিজিজ। তারপরে যারা হচ্ছে যে কোনো ইমিউনোসাপ্রেসিভ থেরাপি, কেউ হয়তো ক্যান্সার ছিল অথবা কেউ ক্রনিক স্টেরয়েডে আছেন, রিমেটয়েড আর্থ্রাইটিস বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ, বিভিন্ন কারণে ইমিউনোসাপ্রেসিভ বা এইচআইভি পেশেন্ট ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশনে আছেন, তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়েছি। তো এখন এগুলো ছাড়াও আমাদেরকে একটা গাইডলাইন করা হয়েছে, কোনো পেশেন্ট যেমন তারা এসিমটোমেটিক থাকতে পারে অথবা সিমটোমেটিক থাকতে পারে। এক্ষেত্রে নেক্সট আমরা প্রায়োরিটি দিয়েছি যারা সিমটোমেটিক কোভিড সিমটমস নিয়ে, যেটা এর আগে আতাউল ভাই বা ওনারা শেয়ার করেছেন ওনাদের সিমটম। তো এর মধ্যে কমন সিমটম যেটা কোভিড এর ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দিয়েছি, মোস্ট অফ দ্য পেশেন্টই দেখা যায় ওনারা ড্রাই কফ এবং কিছু খুচখুচে কাশি অথবা সর্দির মতো নিয়ে প্রেজেন্ট করে সেটা। তারপরে হচ্ছে ফিভার আছে কিনা 100.4 ডিগ্রির বেশি। তারপরে হচ্ছে যাদের শ্বাসকষ্ট বা বুকে চাপ, বুকে ব্যথা, এবং হচ্ছে যে যারা শরীরে অসম্ভব ব্যথা উনি বলেছেন, অবসাদগ্রস্ততা, হেডেক, এবং কিছু অন্য সিমটম, যেমন এখন দেখা যাচ্ছে অনেকে নাকে গন্ধ পাচ্ছেন না, মুখে কোনো রুচি নেই, অসম্ভব অবসাদগ্রস্ত, এবং ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে র্যাশ অথবা পায়ে লিভিডো রেটিকুলারিস, যেটা একটা নিউ সিমটম এখন। এ ধরনের অনেক আনইউজুয়াল প্রেজেন্টেশনে যদি কারো হিস্ট্রি থাকে, সে কোভিড কারোর সাথে প্রেজেন্ট হয়েছে বা এক্সপোজার হয়েছে তার ফ্যামিলিতে বা কোনো কাজের জায়গায়, তাদের যদি এই সিমটম গুলো থাকে তাহলে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। আর এসিমটোমেটিক কেসে আমরা সাধারণত প্রায়োরিটি দিয়ে থাকি কেউ যদি হেলথ কেয়ার ওয়ার্কার বিশেষ করে অকুপেশনাল থেকে জিজ্ঞেস করে, তাদেরকে কাজে ফেরত যেতে হতে পারে টেস্টের জন্য, তখন আদারওয়াইজ আমরা অ্যাডভাইস করি, যেটা ওনারা বলেছেন 2 থেকে 14 দিনই বেশিরভাগ এই ডিজিজটার ইনকুবেশন পিরিয়ড, মানে কারো যদি এক্সপোজার হয় বা আক্রান্ত হয় তারা সাধারণত প্রকাশ করতে পারে। তবে এখানে বলে রাখা ভালো, 20% কেস সাধারণত কিছুই প্রকাশ করে না উপসর্গ, ওনারা এসিমটোমেটিক ক্যারিয়ার। তো সেজন্য যারা এসিমটোমেটিক থাকে তাদেরকে আমরা টেস্টের ব্যাপারে বেশি প্রায়োরিটি দেই না। আমরা সাধারণত সিমটোমেটিক যাদেরকে আমাদের সাসপিশিয়াস এবং যারা হাই কোমরবিডিটি তাদেরকে প্রায়োরিটি দিয়ে টেস্ট করে থাকি। তো আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে টেস্ট আমরা কি করে থাকি। জি, টেস্ট আমরা করে থাকি এই মুহূর্তে যেটা ডায়াগনস্টিক এবং স্পেসিফিক টেস্ট, যদিও এটা একটা ভাইরাল ডিজিজ এবং নতুন ডিজিজ, কিন্তু আরটি-পিসিআর যে অ্যান্টিজেন টেস্টটা, এটা হচ্ছে সবচেয়ে ডায়াগনস্টিক টেস্ট এই মুহূর্তে। এই ডিজিজটা যদি কারো পজিটিভ হয় তাহলে 90% কেসে আমরা ধরে নিই যে এটা স্পেসিফিক ফর দিস ডিজিজ। তবে এই ডিজিজটাও কারো ক্ষেত্রে ফলস নেগেটিভ হতে পারে, সেটা 70% সেনসিটিভিটি, যেটা হচ্ছে যে হয়তো যখন করেছে, কারণ এটা করা হয় নাকের নেজোফ্যারিঞ্জিয়াল সোয়াব বলি, এটা একটু ভিতরের দিক থেকে নাকের সোয়াবটা নিতে হয়, হয়তো যখন করেছে তখন দেখা গেল যে ভাইরাস ইনোকুলেশন এনাফ ছিল না, অথবা যে নিয়েছে সে হয়তো ঠিক মতো নিতে পারেনি বা একটু আর্লি স্টেজে হয়ে গেছে, অথবা খুব বেশি দেরিতে, কারণ এটা অ্যান্টিজেন। কিন্তু এটা ছাড়া এটা যদি কারো পাওয়া যায়, এটা মোস্ট স্পেসিফিক টেস্ট। তো এটার রেজাল্ট আসছে 2 থেকে 5 দিন, আর প্রথমে একটু দেরি হতো, এখন অনেক তাড়াতাড়ি রেজাল্ট আমরা পেয়ে যাই 2 দিনের মধ্যেই। আর যে টেস্ট আছে সেটা হচ্ছে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। র্যাপিড অ্যান্টিবডি টেস্টটা এটা খুবই কুইক, এটা হচ্ছে যে 5 মিনিটের মধ্যে টেস্ট পজিটিভ, এটা ফিঙ্গার স্ট্রিক করে অথবা ব্লাড স্যাম্পল নিয়ে এলিজার মাধ্যমে করা যায় কেউ যদি ল্যাবে যায়। আর এটা হচ্ছে যে যদি নেগেটিভ হয় 15 মিনিটের মধ্যেই নেগেটিভ। এটাতে অ্যান্টিবডিটা দেখা হয়, সেটা অ্যান্টিবডি পেলে বোঝা যায় যে সেই পার্সনটা হয়তো
এই মুহূর্তে সংক্রামক হয়েছে, রিকভারি ফেজে আছে, যদি ইমিউনোগ্লোবুলিন এম হয় যে অ্যাক্টিভ মাত্র ইনফেকশনটা হয়েছে আর কারো যদি জি থাকে, তাহলে ধারণা করা যায় যে সেই পার্সনটা কিছুদিন আগে ইনফেকশনটা হয়েছে, রিকভারি ফেজ শুরু হলো। কিন্তু এটারও লিমিটেশন আছে টেস্টের, কারণ এটা ফলস পজিটিভ ফলস নেগেটিভ হতে পারে। আর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আরেকটা করা যায়, অনেক জায়গায় করে, এটা 3 ঘন্টার মধ্যেই রেজাল্ট আসে, এটাও নাকের থেকে সোয়াব নিয়ে করা হয়। তো এগুলোর মাধ্যমে আমরা টেস্ট করে থাকি। কিন্তু যেটা আমার আউটপেশেন্ট এক্সপিরিয়েন্সে হলো যে কোভিড-19 একটি নতুন ডিজিজ, আমরা টেস্টের জন্য বা পরীক্ষা নিরীক্ষার জন্য অপেক্ষা করি না। কারো যদি জ্বর থাকে, শ্বাসকষ্ট থাকে, কাশি থাকে, আদার উপসর্গগুলো মিলিয়ে আমাদের যদি মনে হয় যে এটি একটি কোভিড সংক্রান্ত ডিজিজ, আমরা তাদেরকে সে মুহূর্তে সাপোর্টিভ বা সিমটোমেটিক ট্রিটমেন্ট বলে থাকি এবং টেস্টের জন্য আমরা প্রসেস করি। কারণ টেস্টের ডেট পেতে এবং টেস্ট যেতে, বিশেষ করে আরটিপিসি টেস্টের জন্য আমাদেরকে কল করে অ্যাপয়েন্ট নিতে হয়, ওখানে পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট পেতে হয়, আলটিমেটলি জিনিসটা হতে একটু সময় লেগে যায়। ধন্যবাদ ডক্টর সাবিনা শারমিন আপনাকে। এরপরে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, যেটি আমাদের ইনবক্স এসেছে, সেটা হচ্ছে যে কোভিড পজিটিভ হলে আমি কতদিন পরে কাজে ফিরতে পারবো এবং কতদিন আমাকে বাসায় মাস্ক পরে থাকতে হবে? ধন্যবাদ। টেস্ট পজিটিভ হলে কতদিন আমি বাসায় থাকতে হবে এবং কখন কাজে ফেরত যেতে পারবো, এটা খুবই কমন কোশ্চেন। তবে এক্ষেত্রে আমরা সাধারণত যেভাবে আমরা গাইডলাইনটা ফলো করি সেটা হচ্ছে টেস্ট পজিটিভ অথবা টেস্ট করেনি অথবা টেস্ট নেগেটিভ। তো যারা টেস্ট পজিটিভ তাদেরকে আমরা সাজেশন দিয়ে থাকি সেলফ আইসোলেশন, মানে আপনি বাসায় থাকবেন 14 দিন, আপনার উপসর্গগুলো ভালো হওয়া পর্যন্ত নিজেকে লক্ষ্য করবেন, এবং এই 14 দিন কিন্তু ম্যাক্সিমাম টাইম ডিজিজটা স্প্রেড হওয়ার জন্য। এবং ওই 14 দিনের পরে 7 দিন যদি উনি 7 দিনের মধ্যে শেষের 3 দিন যদি ওনার জ্বর না আসে অথবা যে উপসর্গগুলো ওনার ছিল, শ্বাসকষ্ট, কাশি বা অবসাদগ্রস্ততা, বিশেষ করে কাশি এবং শ্বাসকষ্ট, এগুলো যদি অনেকখানি ইমপ্রুভ হয় এবং বিশেষ করে জ্বর যদি 3 দিন টাইলেনল না খেয়ে ওনার জ্বর না আসে, তাহলে উনি কাজে ফেরত যেতে পারবেন। এখন কথা হচ্ছে ফেস মাস্ক। ফেস মাস্কটা উনি ব্যবহার করবেন, কারণ এই ডিজিজটি আমরা জানি এখনো অনেক কিছু জানার বাকি, তারপরেও এই মুহূর্তে যেটুকু আমরা জানি সেটা হচ্ছে মাইল্ড যদি কারো সিমটম থাকে, মানে উপসর্গ থাকে, সেটা 2 থেকে 3 সপ্তাহ লাগে মোটামুটি তিনি রোগ ছড়াতে পারেন, এবং যারা অনেক বেশি আক্রান্ত মডারেট বা সিভিয়ার ওনারা 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত উপসর্গগুলো থাকতে পারে। তো আমি সাজেশন দিয়ে থাকি সাধারণত বাইরে যখন যাবে অবশ্যই ফেস মাস্ক ইউজ করবেন, এবং বাড়ির মধ্যেও ফেস মাস্ক ইউজ করতে হবে অন্যকে প্রোটেক্ট করার জন্য। তো এখানে ফেস মাস্কটা এখন আসলে আইডিয়ালি সবারই ইউজ করা উচিত, শুধু টেস্ট পজিটিভের জন্য না, যারা টেস্ট নেগেটিভ অথবা উপসর্গ নাই, সেক্ষেত্রে হচ্ছে যে উপসর্গ যারা নাই, যেদিন উনি এক্সপোজার হয়েছেন অথবা উনি মনে করছেন যে ওনার সামান্য সিমটম আছে, টেস্ট করেননি, উনি উনাকে লক্ষ্য করবেন প্রথম 7 দিন এবং পরের 3 দিন, 7 দিন পার হওয়ার পরে 3 দিন যদি কোনো উপসর্গ না থাকে, জ্বরের ওষুধ বা কোনো ওষুধই না খান, উনি বাইরে যেতে পারবেন, যেটাকে আমরা বলি কোয়ারেন্টাইন, মানে 14 দিন কোয়ারেন্টাইনের মধ্যে পরের 7 দিনের 3 দিন উনি যদি সম্পূর্ণভাবে ভালো থাকেন উনি যেতে পারবেন। কিন্তু ফেস মাস্ক এখন আসলে সবার জন্যই। ফেস মাস্ক ইজ এ প্রিভেনশন এবং সোশ্যাল স্ট্র্যাটেজি, যেটা আমাদের সবাইকে মেনে চলতে হবে যে আপনি ভালো থাকুন এবং অন্যকেও ভালো রাখুন। ধন্যবাদ ডক্টর সাবিনা শারমিন। তো আমরা এখন পর্যন্ত জানলাম কোভিড প্রিভেনশন কিভাবে ছড়াচ্ছে, কিভাবে এটিকে প্রতিরোধ করতে হবে, সাইন সিমটম, কারা ভুক্তভোগী ছিলেন তারা তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, কিভাবে টেস্ট করব সেটাও আমরা জানলাম, একটি সামগ্রিক ধারণা আমাদের হলো। এরপরে আমার প্রশ্নটি যাবে ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আপনার কাছে, যে করোনা আক্রান্ত হলে কখন রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে, এবং আপনার এক্সপেরিয়েন্স থেকে যদি আপনি চিকিৎসার দিকটি একটু তুলে ধরেন, হাসপাতালে আক্রান্ত রোগীরা কিভাবে সাফার করছে এবং কিভাবে চিকিৎসা পাচ্ছে। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, এমডি, এমআরসিপি, এফএসিপি, হসপিটালিস্ট, টিচিং সার্ভিস। ধন্যবাদ ডক্টর রাশিক, প্রথমে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো প্রথম প্রশ্নটা তোমার, কারা হসপিটালে আসতেছে বা কারা হসপিটাল যাওয়া উচিত, তো এই নিয়ে সিডিসি স্পেসিফিক কিছু গাইডলাইন আছে। তো
ডক্টর শারমিন কিছুটা বলেছেন যে কিভাবে তারা বাসায় নিজেদেরকে পর্যবেক্ষণ করবেন। এই বাসায় থাকা অবস্থায় যদি কারো শ্বাসকষ্ট হয়, যেমন আমি শুনছিলাম ডক্টর আহমেদের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যে ওনার যে শ্বাসকষ্ট যেভাবে শুরু হয়েছিল, সেই যে শ্বাসকষ্ট যখন শুরু হয় বা শ্বাসকষ্ট থাকলে তাকে অবশ্যই হসপিটালে আসা উচিত। তারপরে যে চিন্তা থাকে যেটা হচ্ছে যে যদি খুব জ্বর বা খুব বডি এক, যে কন্ট্রোল করতে পারছেন না নিজেকে, অবসাদগ্রস্ততা, বা অনেক সময় আমরা দেখতে পারি যে রোগীরা কিছুটা মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলছেন। তো এই সমস্ত অবস্থায় অবশ্যই হাসপাতালে আসা উচিত। হাসপাতালে আসলে আমাদের আমি জানি অনেক রোগীর অনেক শঙ্কা থাকে, হসপিটালে গেলে আমরা যে মিডিয়া কাভারেজে অনেক কিছু জানছি যে এই রোগীটার সিভিয়ারিটি কতটুকু, এ নিয়ে আমরা প্রতিনিয়তই জানছি, শুনছি এবং নিজেরাও শিখছি। তো তো প্রথম প্রশ্ন হচ্ছে এই সিমটম গুলো থাকলে অবশ্যই হসপিটালে আসা উচিত। তো দ্বিতীয় প্রশ্ন যেটা হসপিটালে আমার যে এক্সপেরিয়েন্স বা শেয়ার করার জন্য বা আমরা যে কিছু করতেছি বা করি এই মুহূর্তে, সেটা হচ্ছে এরকম যে একটা রোগী যখন হসপিটালে আসেন তখন ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ইনিশিয়াল একটা ইভ্যালুয়েশন করা হয়। সেই ইভ্যালুয়েশনের পরে তার কিছু রক্ত পরীক্ষা, একটা ইমেজিং যেমন চেস্ট এক্সরে, এবং প্রয়োজন ভেদে একটা সিটি স্ক্যান অফ দ্য চেস্ট, বা প্রয়োজন হলে অন্যান্য ইনভেস্টিগেশন করা হয়। তবে এই ইনভেস্টিগেশনটা অবশ্যই করা হয় কিছু ব্লাড টেস্ট এবং একটা সোয়াব ফর পিসিআর টেস্ট ফর কোভিড-19 অ্যান্ড একটা ইমেজিং টেস্ট। এটা করে একটা সিভিয়ারিটি বা কি পর্যায়ে আছেন এটা একটু অ্যানালাইসিস করা বা অ্যাসেস করা হয়। এরপরে রোগীকে ইনপেশেন্ট যদি প্রয়োজন মনে করে ইনপেশেন্টে ভর্তি করা হয়। তো ইনপেশেন্টে ভর্তি করার পরে আমরা যে জিনিসগুলো খেয়াল রাখি সেটা হলো প্রথমত যে ভাইটালস, অক্সিজেন। অক্সিজেনের যে রিকোয়ারমেন্ট সেটা খুবই এসেনশিয়াল, এবং আমরা জেনেছি তাদের এক্সপিরিয়েন্স নিয়ে ওনার অক্সিজেন লেভেল 80% চলে গিয়েছে, এবং এই পর্যায়ে অবশ্যই ওনাকে অক্সিজেন সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে। তো সেই জিনিসটা আমরা হসপিটালে প্রথমেই এনশিওর করি যে পারসন ইজ স্যাচুরেটেড অ্যাডিকুয়েটলি। স্যাচুরেশন অ্যাডিকুয়েটলি বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে 93% to 94% and above এটা থাকতে হবে। এখন এটা রুম এয়ারে থাকতে পারে, সাপ্লিমেন্টাল অক্সিজেন দিয়ে থাকতে পারে। তো সাপ্লিমেন্টাল অক্সিজেন দিয়ে প্রথম আমরা যদি প্রয়োজন হয় সেখানে সাপ্লিমেন্টাল অক্সিজেন যদি আমরা শুরু করি যেমন নেজাল ক্যানুলা দিয়ে শুরু করি, সেই ক্ষেত্রে আমরা আপ টু 6 লিটার্স পর্যন্ত বা অ্যাবাভ যেতে পারি। তো আমাদের টার্গেট থাকে টু মেনটেন দ্য স্যাচুরেশন, যেটা বললাম অ্যাবাভ 92%। তো নেজাল ক্যানুলা দিয়ে যখন একটা রোগীর স্যাচুরেশনটা মেনটেন হচ্ছে না, অক্সিজেনের স্যাচুরেশন হচ্ছে না, তখন আমরা চলে যেতে পারি অক্সিমাইজার, দিস নেক্সট স্টেপ। তো অক্সিমাইজার দিয়ে আমরা মোর কনসেন্ট্রেট পারি, সেটা হচ্ছে আপ টু 10 লিটার্স পার মিনিট। তো তাতেও যদি আমাদের অক্সিজেনটা মেনটেন না হয় সেক্ষেত্রে আমরা নন রিব্রিদার, এগুলো আমরা ফ্লো লেভেলে ফ্লোরে করতে পারি, নন রিব্রিদার দিই। নন রিব্রিদার দিয়ে আমরা 15 লিটার্স পার মিনিট পর্যন্ত অক্সিজেন দিই। আমাদের গোল থাকে টু প্রিভেন্ট ইন্টুবেশন or to send the patient to ventilator by any cost if possible. এরপরেও যদি আমাদের অক্সিজেনটা মেনটেন না হয় তখন আমরা ভেন্টিলেশন যেতে যাবে নন ইনভেসিভ অ্যান্ড ইনভেসিভ। তো নন ইনভেসিভ যেটা বলি সিপ্যাপ অ্যান্ড বাইপ্যাপ, তো সেটা আমরা ট্রাই টু অ্যাভয়েড বিকজ অফ দ্য অ্যারোসল, যে সাদেক ভাই বললেন যে অ্যারোসল জেনারেট করে। তো অ্যারোসল জেনারেট করাটা আমরা প্রিভেন্ট করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় ভেন্টিলেটর ইজ নট অ্যাভেলেবল, ইন্টিউবেশন যেটা ইনভেসিভ ভেন্টিলেশন, সেক্ষেত্রে আমরা ট্রানজিয়েন্টলি হয়তো আইসোলেটেড রুমে বা নেগেটিভ প্রেশার রুমে এই নন ইনভেসিভ ভেন্টিলেশন দিয়ে চেষ্টা করতে পারি। তারপরও যখন আনফর্চুনেটলি ইউ ক্যানট মেনটেন দ্য স্যাচুরেশন, then we move to intubation and transfer the patient to the ICU for mechanical ventilation. So that is one type of management for oxygen. So next যে স্টেপটা আমরা খুব কনশাসলি মেনটেন করি সেটা হলো যে ডিবিটি প্রোফাইল্যাক্সিস। এখন আমরা সবাই জানি বাই দিস টাইম মিডিয়া অ্যান্ড এভরিথিং যে এই কোভিড-19 থ্রম্বোএম্বোলিজম বা রক্ত জমাট বাঁধার যে প্রবণতা শরীরে, এটা প্রচন্ড রকম বেড়ে যায়। এর ডিফারেন্ট মেকানিজম আছে। সেই থ্রম্বোএম্বোলিজমটা প্রিভেন্ট করার জন্য প্রত্যেকটা রোগীকেই
ডিবিটি প্রোফাইল্যাক্সিস বলি আমরা, যে সাবকিউ এনোক্সিপাইরিন এটা দেওয়া হয়। তো কিছু রোগী আমি পেয়েছি, কিছু রোগী যারা পালমোনারি এম্বোলিজম বলি, রক্ত জমাট বেঁধে যায় ফুসফুসের রক্তনালীতে, তো সেটা একটা ক্রিটিক্যাল কন্ডিশন, সেটা একটা সিভিয়ার কন্ডিশন হয়। তো সেক্ষেত্রে আমাদের থেরাপিউটিক মানে হায়ার ডোজ অফ অ্যান্টিকোয়াগুলেশন দিতে হয়। তো এই দুটো জিনিস আমরা অবশ্যই এনশিওর করি। নেক্সট যেটা আসে যে আমরা ইনফেকশন, তো কোভিড-19 যদি কনফার্ম কেস হয় তাদের সুপারঅ্যাডেড ইনফেকশন নিউমোনিয়া যেটা আমরা বলি, এটা হওয়ার সম্ভাবনাটা কম, কিন্তু হতে পারে। সেক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে আমরা সাধারণত সব রোগীকেই সাধারণত কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া ট্রিটমেন্ট দিয়ে চেষ্টা করি যে এটা ইনফেকশনটা প্রিভেন্ট করতে আনটিল উই গেট দ্য রেজাল্ট ব্যাক ফ্রম পিসিআর। তো সেক্ষেত্রে আমরা অ্যাজিথ্রোমাইসিন অ্যান্ড রসিপিন, যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ফর কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, এটা দিয়ে থাকি। এরপরে আমরা প্রতিদিনই ভাইটালস, তার মধ্যে জ্বর, অক্সিজেনের কনসেন্ট্রেশন, এবং আমরা ল্যাব থেকে যেটা প্রথমে বললাম যে ইয়ারে কিছু ল্যাব হয়, সে থেকে আমরা একটা ধারণা করতে পারি যে রোগীটা কোন অবস্থা বা রোগীর কি সিভিয়ারিটি নিয়ে আসছেন। তো সিভিয়ারিটির মধ্যে আমরা বিভিন্নভাবে পাই, মাইল্ড পাই, সিভিয়ার ইলনেস এন্ড ক্রিটিক্যাল ইলনেস। তো বেশিরভাগ রোগী আমরা জানি বাই নাও যে 80% ইজ মাইল্ডলি ইনফেক্টেড, অ্যান্ড যেহেতু সিভিয়ার ইলনেস যেটা আমরা বলি বাই ডেফিনেশন, সেটা হচ্ছে ইমেজিং এ যদি মোর দেন 50% লাং ইনভলভমেন্ট থাকে, স্যাচুরেশন যদি কমে যায়, এবং ইনফ্লামেটরি মার্কার যদি হাই থাকে, ক্যাটাগরি সিভিয়ার ইলনেস, তো তাদেরকে আমরা আরো বেশি কশাসলি ফলো করি। তারপরে আসে যে আমাদের অর্গান ইনভলভমেন্ট, যেমন কোভিড-19 আমরা দেখেছি কিডনিকে ইনভলভ করতে পারে এবং লিভারকে ইনভলভ করতে পারে। তো কিডনি এবং লিভার ইনভলভমেন্ট করলে আমরা ওই জিনিসগুলো ফলো আপে থাকি, এবং ইনফ্যাক্ট আমার এক্সপিরিয়েন্সে আমার একজন রোগীকে আমার ডায়ালিসিস পর্যন্ত শুরু করতে হয়েছে। তো সেই জিনিসগুলো আমরা খুব কশাসলি মনিটর করতে পারি হসপিটালে। এখন এই মনিটর করতে গিয়ে আমরা দেখি যে রোগীর বিভিন্ন রকম সিমটমগুলো বিভিন্নভাবে প্রোগ্রেস করতে পারে। আমি বলতে চাচ্ছি যে কারো অবস্থা আস্তে আস্তে ভালো হতে পারে, কারো অবস্থা আস্তে আস্তে খারাপ হতে পারে। তো আমরা ফলো করি অক্সিজেন স্যাচুরেশন যখন আস্তে আস্তে রোগীর রিকোয়ারমেন্ট কমে যায়, রোগীর যখন জ্বর আস্তে আস্তে কমে যায়, এবং আদার ইনফ্লামেটরি মার্কার্স আমরা দেখি একদিন দুই দিন পরে যেটা আস্তে আস্তে ইমপ্রুভ করতে থাকে, তখন আমরা চিন্তা করি হাউ টু সেন্ড দিস পেশেন্ট আউট অফ দ্য হসপিটাল সেফলি। তখন যখন রোগীর অবসাদগ্রস্ততা বা টায়ার্ডনেস যখন ইমপ্রুভ করে যায়, অক্সিজেন রিকোয়ারমেন্ট লাগে না, তখন আস্তে আস্তে আমরা ওনাদেরকে বাড়ি পাঠিয়ে দিই। বাড়ি পাঠিয়ে দেওয়ার সময় আমরা স্পেসিফিক ইনস্ট্রাকশন দিয়ে থাকি, যদি আপনার কখনো শ্বাসকষ্ট হয় বা আপনি আবার সিক বোধ করেন, তাহলে অবশ্যই নিকটস্থ ইয়ারে আসবেন, এবং তখন আমরা আপনাকে মনিটর করব, এবং আমরা বলে দিই আপনার পিসিপির সাথে অবশ্যই আপনি যোগাযোগ রাখবেন, এবং আমরা একটা কপি হয়তো পিসিপি অফিসে সম্ভব হলে পাঠিয়ে দিই যে আমরা এই রোগীটাকে কি প্ল্যানে আমরা বাড়ি পাঠাচ্ছি। এবং এরপরে এটা বললাম মেজরিটি আমার অবজারভেশন, এবং যে ফাইন্ডিংটা হলো যে মেজরিটি অফ দ্য পেশেন্টকে আমরা বাড়ি পাঠাতে পারছি। আনফর্চুনেটলি একটা সার্টেন গ্রুপ যারা আস্তে আস্তে খারাপ হয়ে যায় ইন দ্য সেন্স যাদের অক্সিজেন রিকোয়ারমেন্ট দিন দিন বাড়তে থাকে, পরিমাণ আমাদের বাড়াতে হয়, তাদের ইনফ্লামেটরি মার্কার যেটা আমরা বললাম, ইনফ্লামেটরি মার্কার্সটা বাড়তে থাকে। তারপরে এদের হিমোডাইনামিক্যালি দে বিকেম স্লাইটলি আনস্টেবল, এবং মাল্টি অর্গান ফেলিয়ার, মানে বিভিন্ন অর্গান আস্তে আস্তে ফেল হতে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে খুব ক্লোজলি মনিটর করে, আমি যেটা বললাম যে ইনটিউবেশনের প্রয়োজন হলে আমরা ইনটিউবেশন করি, অ্যান্ড দেন উই আপগ্রেড দেম টু আইসিইউ। তো আইসিইউতে গিয়ে তারা আইসিইউ ডিফারেন্ট প্রোটোকল অফ ম্যানেজমেন্ট আছে, ওইগুলো আমরা ফলো করি। তো এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস কন্ট্রোভার্সিয়াল যে জিনিসটা আমরা আসে যে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে ব্রঙ্কোডাইলেটর অ্যান্ড স্টেরয়েড, এই সমস্ত যারা আসেন তারা প্রায় শ্বাসকষ্ট থাকেন, এবং অনেকেরই প্রিডিসপোজ কন্ডিশন অ্যাজমা বা সিওপিডি থাকে। আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি একটা সার্টেন পেশেন্ট, গ্রুপ অফ পেশেন্ট যাদের ব্রঙ্কোস্প্যাজম থাকে, এবং সেই ব্রঙ্কোস্প্যাজমে যদিও স্টেরয়েডের রোলটা কন্ট্রোভার্সিয়াল বলা হচ্ছে যে স্টেরয়েড দিলে ক্লিয়ারেন্স অফ দ্য ভাইরাসটা ডিলেড হয় বা ডিজিজটা প্রলং করতে পারে,
but they respond to methylprednisolone, যেটা আমরা medrol dose pack বাইরে দিই বা হসপিটালে আমরা intravenous solmedrol দিয়ে থাকি। So they respond to that for short term. এবং আমরা ইনহেলার যেটা দিই, আমরা ব্যবহার করি হচ্ছে মেটাডোজ ইনহেলার। উই ট্রাই টু অ্যাভয়েড নেবুলাইজার বিকজ অফ দ্য অ্যারোসল ফর্মেশন। এটা বেশ ভালো রেসপন্ড করে থাকে আর কি। যাই হোক, এরপরে আমরা আসি যে এটা হলো জেনারেল সাপোর্টিভ ট্রিটমেন্ট। তারপরে কোভিড রিলেটেড কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট প্রথম দিকে আমরা ব্যবহার করেছি, হাইড্রোক্সিক্লোরোকুইন প্লাস মাইনাস অ্যাজিথ্রোমাইসিন। তো হাইড্রোক্সিক্লোরোকুইন এটা আমাদের কাছে নতুন কোনো ওষুধ নয়, এটা আমরা অনেক কারণেই ব্যবহার করি। ম্যালেরিয়াল মেডিসিন, অ্যান্টিম্যালেরিয়াল মেডিসিন বা এদেশে এসএলইতে আমরা ব্যবহার করি। তো এর যে প্রাথমিক পর্যায়ে যখন মার্চের মিড মার্চ টু আর্লি এপ্রিল এই পর্যন্ত আমরা এই ওষুধটা কোভিড পজিটিভ পেশেন্টকে ব্যবহার করেছি উইথ ইকেজি মনিটরিং, এবং অ্যাজিথ্রোমাইসিন প্লাস মাইনাস অ্যাজিথ্রোমাইসিন আমরা দিয়েছি। অ্যাজিথ্রোমাইসিনের কন্ট্রাইন্ডিকেশন থাকলে আমরা ডক্সিসাইক্লিন দিয়েছি। দে বোথ ওয়ার্ক দ্য সেম ওয়ে টু প্রিভেন্ট নিউমোনিয়া। তো এখন যেটা বলা হয় যে hydroxychloroquine has no role in either prophylaxis or therapeutic in COVID-19. আমরা জানছি, প্রতিদিন আমরা নতুন করে শিখি ভাইরাস সম্বন্ধে। তারপরে স্পেসিফিক যে ট্রিটমেন্টটা এখন আমরা অনেকেই জানি যে রেমডেসিভির এখন নিউলি অ্যাপ্রুভাল পেয়েছে, খুব ইমার্জেন্সি, ইটস নট অফিসিয়াল অ্যাপ্রুভাল, ইটস ইমার্জেন্সি অ্যাপ্রুভাল। তারপর আমরা জানি যে convalescent plasma is FDA approved to use in COVID-19 sick patients. ধন্যবাদ ডক্টর আলাউদ্দিন। ধন্যবাদ ডক্টর আলাউদ্দিন। আমরা আপনার কাছে আবারও ফিরে আসব এই নতুন আশার কথা নিয়ে, যে রেমডেসিভির এবং প্লাজমা থেরাপি এবং ভ্যাকসিন প্রোফাইল্যাক্সিস। সো আমরা এখন চলে আসছি ডক্টর নাহারিন আহমেদ। I know you have 9 to 5 duty this weekends in ICU. Thank you for joining us, and it means so much to us. You are pulmonology and critical care medicine specialist, assistant professor of UPenn University Hospital. What it look like, working in ICU during this COVID pandemic? Yeah, so that's a great question. So thank you for the opportunity to speak. And it's been, I've been working in the COVID ICUs now for since the pandemic started. And it's been quite a challenge for several reasons, as many people mentioned. It's difficult first and foremost emotionally because the families of the patients are not allowed to come to the hospital to be with them. And you can imagine if you or a family member is quite sick in the hospital, you would want to have somebody there to hold your hand, to be with you while you're going through such a difficult time. And for those of us as the healthcare provider, that's a very difficult thing to see. And it's quite challenging and must be very lonely for the patients. And we do our best to try and connect them with their family members. But that causes a significant amount of distress, not only for the patient, but mostly the family as well, and that they cannot be there for them. But I will say, the one thing we are seeing, I will reiterate what somebody may have said before, that most of the patients that are coming to the ICU, they are quite sick when they come. And we are not only seeing older patients, but we are seeing younger patients as well. Not nearly as many, of course, but we are seeing younger patients with no past medical history. And that is something to be very cautious about, and means that we all have to be careful, not just those that have any background of a medical history. And the other thing I will say is that those that do get better, it takes them time, but I will say we have seen some success stories. I have been able to personally myself remove at least 5 or 6 people from the ventilator successfully who were able to go home. So that is a positive thing. Yes, we are seeing the majority of people get better. I think somebody said that, and that's the most important thing to know, that 80% of folks who have COVID it's a mild disease usually, which does improve. Those that come to the ICU, yes, we are seeing a very high rate of mortality. Up to 70% of our patients may not survive. And those patients that do, it takes almost
2 to 3 weeks for them to get better if they do get better. But I do want to give that positive aspect that we have seen some people get better, and that is something that has been hopeful. Certainly in the beginning, it felt very different when we were seeing the patients so sick and we didn't know, will they get better? And now several weeks later, somebody I took care of 3 weeks back actually got to go home several days back. So that was very exciting to see that. And so I just wanted to make sure I mentioned that. But it has been a very interesting experience from a medical side, the scientific side of this, to see such a brand new type of disease. And every day, every week of this pandemic, we've been learning more and more about the patients, the disease process, and how we treat this. And so that's probably the best I can answer for that question. Thank you so much. Some of the media personalities are suggesting the idea of distributing home oxygen treatment for COVID patients. How safe is this for COVID positive patients receiving home oxygen or using CPAP for their treatment? So if I understand the question, you're saying to be able to do that at home, is that correct? Yes. So I think that the scary part about that is if somebody is at home diagnosed with COVID and has no other need for oxygen prior to this, unless and if they are stable, it's not safe to use home oxygen when somebody is acutely sick, meaning that we don't know whether they will get better or worse. And if they're needing oxygen with a new diagnosis of COVID, that's somebody who should be in the hospital and monitored until we know that they're better and no longer using oxygen. Those that have CPAP at home and those that have oxygen at home for other medical diseases that they were using it for, they especially should be somebody who should be monitored in the hospital if they were to get sick and have trouble breathing and require more oxygen. So I would say overall, unsafe to use it at home if you're requiring oxygen, and that's something that should be monitored within a hospital. What are the current trends in Pennsylvania that you are seeing at this point? So I'm glad to say that the latest trend in the Philadelphia and Pennsylvania area is overall the trend of new cases has been decreasing. However, we're not necessarily seeing that consistently yet. There is still some day-to-day variability, but overall we are seeing a general decrease. I can tell you in the Penn hospital systems alone, the number of admissions that have come in the last several days has overall gone down. And the number of ICUs and general ward floors that are filled with patients, the number of patients has decreased as well. So overall, we are seeing the trends in the right direction, and we're hopeful that that continues over time. Thank you so much, Dr. Nahareen. Based on what you have seen, what is the message you want the community to know? So I think based on what I've seen, this is a scary disease. I think we all can agree on that. And the thing that has been helping the most, in my opinion, having seen this from the beginning to the end, is how early I should commend the Pennsylvania government for having shut down early on. I think that made the biggest difference, such that we were able to prevent the disease getting to the extent that it did in New York City, and having some colleagues that are there working in New York. It's also where I trained and for my fellowship. They really have been going through quite a difficult time. I'm glad to know that the measures that we've taken have worked. And so I would say, I know it's difficult for everybody, but please continue to be aggressive about hand washing, about wearing a mask when you're out, about self-isolation and quarantining, monitoring symptoms, because it's working. We are seeing that that's working. And so keep that up. And until and when it's time for the economy to kind of open back up, or for people to go back to work, but just, keep doing what you're doing. It's very important because it has been working. And yes, there will and may be a new normal to how we proceed with our day-to-day, but I'm hopeful that we will be able to see this continued trend of a decline in the number of cases as long as we continue to do what we're doing. Thank you, Dr. Nahareen Ahmed. দর্শক, আপনারা শুনছিলেন ডক্টর নাহারিন আহমেদ, পালমোনোলজি অ্যান্ড আইসিইউ ক্রিটিক্যাল মেডিসিন স্পেশালিস্ট, কোভিড এর লাস্ট লাইন অফ ডিফেন্স আমি বলবো তারাই। আপনাদেরকে স্যালুট। সাবিনা শারমিন, আপনার কাছে যে কমিউনিটিতে চিকিৎসা যেগুলো আপনারা দিচ্ছেন এই করোনার সময়, প্রিভেন্টিভ সাপ্লিমেন্ট থেরাপি হিসেবে কিছু আপনারা রিকমেন্ড করছেন কিনা? ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক, অনেক কিছুই বাজারে চাউল আছে, কোনোটাই কি আসলে খুব একটা রিকমেন্ড করছেন কিনা আপনারা? ডক্টর সাবিনা শারমিন। ধন্যবাদ ডক্টর আশিক আপনার প্রশ্নটি জন্য। তো আমি
একটু ইলাবোরেটলি বলছি এই জিনিসটা যে করোনা একটি ভাইরাল ডিজিজ এবং এটি নতুন আমাদের সবার জন্যই। তো এটা ট্রিটমেন্টকে যদি আমরা এভাবে নেই, যে কোনো ডিজিজেরই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমরা যেটা আউটপেশেন্ট অফিসে করে থাকি সেটা হচ্ছে যে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং প্রিভেন্টিভ কিছু অ্যাডভাইস দিই। তো আপনার প্রশ্নের উত্তরটা প্রথম দিয়ে নেই, তারপর আমি আমরা কিভাবে ম্যানেজ করি সেটা বলি। সাধারণত আমরা সিমটোমেটিক বা সাপোর্টিভ ট্রিটমেন্টে আমরা ভিটামিন গুলো সাপ্লিমেন্টস বলি না, কিন্তু এটা যে কোনো ডিজিজেরই যদি বডি ইমিউনিটি স্ট্রং থাকে তাহলে সে ফাইট করতে পারে বেশি। আপনি দেখবেন যে যারা কমন কোল্ড হয়েছে বা ফাইব্রোমাইলজিয়া, ফ্যাটিক, এগুলোতে ভিটামিন সি, ভিটামিন ডি এমনিতেই খেত, আর অনেকে বয়স হলে এমনিতেই ভিটামিন ডি খেয়ে থাকেন। এখন কেউ যদি আগে থেকে খেতেন, দে শুড কন্টিনিউ। তবে আমরা যেটা সাজেস্ট করে থাকি যে খাওয়ার মধ্যেই ভিটামিন আছে, যেমন কেউ যদি ভিটামিন সি কিনে খেতে পারেন সেটা ডিফারেন্ট, আপনি 2 গ্রামের বেশি খাবেন না, কারণ হচ্ছে ভিটামিন সি একটা ট্যাবলেটে 200 মিলিগ্রাম অথবা 500 মিলিগ্রাম ট্যাবলেট বা ক্যাপসুল পাওয়া যায়। এটা ম্যাক্সিমাম দিনে 2 গ্রামের বেশি খাবেন না, স্পেশালি যাদের কিডনি প্রবলেম, কিডনি টক্সিসিটি হতে পারে। যে কোনো কিছুই অতিরিক্ত হলে খারাপ। ভিটামিন ডি টক্সিসিটি একটু কম, তবে খেতে চাইলে কেউ 1000 বা 2000 ইউনিট ডেইলি ইন্টারন্যাশনাল ইউনিট একটা সাপ্লিমেন্ট খেতে পারেন। আর অনেকে যেটা জিঙ্ক খেয়ে থাকে, জিঙ্কের ক্ষেত্রে হলো যে আমরা সাজেস্ট করি না, কিন্তু এটাও বডির ইমিউনিটি বাড়ায় জিঙ্ক, কিন্তু জিঙ্কের একটা টক্সিসিটি খুবই কমন, যেটা আমি একটা পেশেন্টও পেয়েছি যে জিঙ্ক দেখা যায় যে 20 মিলিগ্রাম অথবা 50 মিলিগ্রাম পর্যন্ত খাওয়া ঠিক আছে, কিন্তু যদি অতিরিক্ত খায় 150-এর উপরে যায় তাহলে কিন্তু টক্সিসিটি হুইচ ক্যান প্রেজেন্ট হেডেক, মাথা ব্যথা, নজিয়া, ডায়রিয়া। এবং আমার পেশেন্টের এটিই ছিল। প্রথম আমি ভেবেছি যে কোভিড সিমটম, কিন্তু কিছুই মিলছে না। পরে আমি জিজ্ঞেস করলাম, তখন জানা গেল উনি জিঙ্ক খাচ্ছিলেন। তো এই ব্যাপারগুলো কেয়ারফুল থাকতে হবে। এখন যেটা আমরা যেটা অফিসে করেছি সেটা হচ্ছে যে সাপোর্টিভ এন্ড সিমটোমেটিক ট্রিটমেন্ট, যেটা আমি বলতে চাই অনেকেরই জানার জন্য, হয়তো অনেকেই জানেন এর মধ্যে, যে এটি একটা ডিজিজ, আপনি আপনার চিকিৎসক, সেটা সবচেয়ে ভালো দিক। সো আপনি কি করবেন, একটা ডিজিজ হলে বা আপনি যদি জানলেন আপনার কোভিড টেস্ট হয়েছে অথবা সিমটম হচ্ছে, আপনার একটা প্ল্যান করে ফেলতে হবে ফ্যামিলির সাথে এবং আপনার নিজে। প্রথম হলো আপনার সম্ভব হলে একটা আলাদা রুমে থাকবেন, এবং যদি পারেন একটা বাথরুমও আলাদা ইউজ করতে চেষ্টা করবেন। ঘরের কোনো কিছু আপনি কমনলি শেয়ার করবেন না, যিনি আক্রান্ত ব্যক্তি অবশ্যই সবকিছু আলাদাভাবে রাখবেন। এবং যখন আপনি কমন স্পেসে আসবেন, ফ্যামিলি লিভিং বা কিচেন বা যেখানে আপনার আসতেই হয়, 6 ফিট ডিস্টেন্স এবং ফেস মাস্ক ইউজ করবেন। এ সময় সবার সাবধানে থাকতে হবে। এটাকে আমরা বলে থাকি সেলফ আইসোলেশন। আমরা অ্যাডভাইস দিয়ে দিই পেশেন্টদেরকে, তারপরে আমরা তাদেরকে বলি যে যতটা সম্ভব পাবলিক ট্রান্সপোর্ট ইউজ না করতে, এবং গ্রোসারি বা শপিং এ যেতে হলে খুবই লিমিট টাইম তারা যাবে এবং উপযুক্ত প্রিভেনশন নিয়ে। তারপরে হচ্ছে যে তারা চেষ্টা করবে ওষুধগুলো যেন একবারে নিয়ে আসে। আর বাকি যে প্রিভেনশন কেয়ার সেগুলি এর আগে ডক্টর জিয়াউদ্দিন আহমেদ বা অনেকেই বলেছেন। তা আমি এখানে সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে যেটা বলতে চাই, জ্বর হলে প্রথম কথা হচ্ছে বুঝতে হবে জ্বর দিনে 2 বার মাপতে হবে। যদি সত্যি একবার 2 বার না মাপতে পারে, একবার মাপেন, বিকালের জ্বরটা মোর ইম্পর্টেন্ট। টেম্পারেচার মধ্যে 100.4। অনেকের এক্ষেত্রে দেখা যায় কোভিডের ক্ষেত্রে চিলস বা গায়ে ম্যাচ ম্যাচ করে, সেটা একটা চিলস, শরীর ভালো লাগছে না, কিন্তু জ্বর বলতে হলে টেম্পারেচার 100.4 এর বেশি। তার কিন্তু যদি 101 এর বেশি হয় সেটা একটা ওয়ার্নিং। আর হচ্ছে ওনারা খাবেন কি, টাইলেনল। টাইলেনল খাবেন, কখনোই আইবুপ্রোফেন বা এনএসআইডিটা আমরা ইনহিবিট করে থাকি। এটা অনেক সাইড ইফেক্টস আছে, বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার, কিডনি টক্সিসিটি। এছাড়া কোভিড এর সময় এটা একটা প্যাথোজেনেসিস রিলেশন আছে, যেটা ট্রায়ালে আছে। তারপর হচ্ছে বেশি পানি খাবেন, নিজেকে হাইড্রেট রাখবেন, খাওয়া দাওয়া ব্যালেন্স ডায়েট করবেন। আর কেউ যদি অ্যাজমা থাকে বা সিওপিডি থাকে, ওনারা ইনহেলার ইউজ করবেন। নেবুলাইজারটা আমরা সাজেস্ট করি না, কারণ এটা যেহেতু অ্যারোসল ড্রপলেট, এটা ভাইরাসটা ইনোকুলেশন হতে পারে, সেজন্য ওটা ট্রাই টু বি অ্যাভয়েড। তারপরে যেটা, যে কেউ যদি স্টেরয়েড দিতে হয় অ্যাজমা বা সিওপিডির ক্ষেত্রে, আমরা সাধারণত লো ডোজ স্টেরয়েড অনেককে দিয়েছি, কিন্তু যদি অ্যাজমা ফ্লেয়ার আপ হয় বা মনে হয় যে রোগীর অনেক শ্বাসকষ্ট হচ্ছে, আমরা মিথাইল প্রেডনিসোন একটা ডোজ প্যাকেট পাওয়া যায়, ট্যাপারিং ডোজে 7 দিনের ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু আমরা এটা একটা রোগীকে খুব ঘনভাবে পর্যবেক্ষণ করি। আর কেউ যদি ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে থাকেন, এখানে অনেকেরই মনে
প্রশ্ন যে লোসার্টন বা লাইসোনেপ্রিল এসি ইনহিবিটর বা অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার এই ওষুধগুলো খাবেন কিনা। হ্যাঁ, আপনি অবশ্যই কন্টিনিউ করবেন যদি আপনি আগে থেকে খেয়ে থাকেন। কারণ হচ্ছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বা কার্ডিওলজি অ্যাসোসিয়েশন এটা রিকমেন্ড করেন এবং উপরোক্ত দেখা যায় যে এটি বরঞ্চ হেল্প করে। এটা কোনোই এখন পর্যন্ত ট্রায়াল যেগুলো করা হয়েছে তাতে দেখা যায়নি যে কোভিড এর পেশেন্টের সাথে এটার কোনো অসুবিধা হতে পারে, বরঞ্চ তারা উপকার পেতে পারেন যে প্যাথোজেনেসিস বা রোগের যে বডিতে যে পরিবর্তনগুলো ঘটে। তাছাড়া হচ্ছে যে আমরা ওনাদেরকে আরো বলে থাকি ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখবেন, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখবেন, এবং আমরা প্রত্যেকটা রোগীকে কিছু ওয়ার্নিং সাইন সম্বন্ধে বলে দিই, যেটা হচ্ছে আপনার যদি শ্বাসকষ্ট বেশি হয়, বুকে ব্যথা হয় অথবা বুকে চাপ লাগে, মুখ নীল হয়ে যায়, অথবা আপনার যেটা সাইনোসিস বা ব্লুইশনেস হয়ে যাচ্ছে, লিপস নীল হয়ে যাচ্ছে, অথবা অচেতন হয়ে যাচ্ছেন, ফ্যামিলি মেম্বাররা দেখছেন ওনার অবসাদগ্রস্ততা অনেক বেড়ে গেছে, সাথে সাথে ইটস এ ওয়ার্নিং সাইন। বিশেষ করে যারা এজেড পেশেন্ট মোর দেন 65 অথবা এনি এজ 50 ইয়ার্স এর অ্যাবাভে কারো কোমরবিডিটিস আছে তাদেরও এই ওয়ার্নিং সাইন হতে পারে। এই সাইনগুলো হলে ইমিডিয়েটলি তাদেরকে হসপিটালে যেতে হবে, এগুলো আমরা বলে থাকি। আর আমরা তাদেরকে সবসময় বলে থাকি আপনার লক্ষণগুলো আপনি নিজে পর্যবেক্ষণ করুন, এবং যারা বিশেষ করে কোমরবিড পেশেন্ট তাদেরকে আমরা নিজেরাও ফলো আপ করি অথবা বলে দেই যে আপনার কোনো অসুবিধা হলে সাথে সাথে আমাদেরকে ফোন করবেন। এবং আপনি রেস্ট নেবেন পর্যাপ্ত পরিমাণে, আইসোলেশনটা মেনটেন করবেন, রিল্যাক্সেশন করবেন, পারলে একটু এক্সারসাইজ করেন, ভার্চুয়াল মেথডে ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে যোগাযোগ রাখেন, এবং নির্দিষ্ট পিরিয়ডের পরে যেটা আমি আগে মেনশন করেছি ওনারা যখন ভালো ফিল করবেন, কোনো জ্বরের ওষুধ ছাড়া 3 দিন কোনো জ্বর নাই এবং কাশি বা অবসাদগ্রস্ততা বা শ্বাসকষ্ট অনেক ভালো, হ্যাঁ উনি ঘরের মধ্যে চলাফেরা করতে পারবেন, তখন একটু ডিস্টেন্স থেকে ফেস মাস্ক না ইউজ করলে হবে, কিন্তু বাইরে যখন যাবেন অবশ্যই ফেস মাস্কটা ইউজ করতে হবে। তো এগুলি আমরা ধন্যবাদ সাধারণত ডক্টর। সাজেস্ট করে থাকি। ধন্যবাদ ডক্টর সাবিনা শারমিন। একটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে কোভিড ইনফেকশন শরীরে অ্যান্টিবডি তৈরি করে, সেটি ইমিউনিটি দেয় কিনা, আবার ইনফেকশন হতে পারে কিনা? ধন্যবাদ। যে কোনো ইনফেকশন হলেই আমাদের বডি রোগ প্রতিরোধ শক্তি বা বডি ফাইট করে, নিজস্ব ইমিউনিটি যেটা সেটা তৈরি হয়। তো কোভিড এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একবার যদি ইনফেকশন হয়, এখন আপনার যেটা অ্যান্টিবডি টেস্টটা করা হয় সেখানেও দেখা যায় যে হিমোগ্লোবিন জি বা এম দেখা যায়, হ্যাঁ আপনার শরীরে একটা রোগ প্রতিরোধ শক্তি ফাইট করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। কিন্তু এর মানে এখন পর্যন্ত জানা যায়নি যে আপনি আবার, কারণ এই ভাইরাসটা নতুন এবং বিভিন্ন স্ট্রেন চেঞ্জ হচ্ছে, যে নতুন কোনো স্ট্রেনে আপনি আক্রান্ত হতেও পারেন। তবে হ্যাঁ আশা করা যাচ্ছে একবার যদি কেউ আক্রান্ত হয় তবে রিইনফেকশনের পসিবিলিটি অবশ্যই, যদি তার রোগ প্রতিরোধ শক্তি ভালো থাকে, কম থাকবে। ধন্যবাদ ডক্টর সাবিনা শারমিন। আমি এবারে ফিরে যাচ্ছি ডক্টর আতল হক ওসমানী আপনার কাছে। একটি প্রশ্ন এসছে, আপনি কি 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 প্রিভেন্টিভ স্টেপস গুলো নিলে সেই সময় কোভিড আক্রান্ত নাও হতে পারতেন? আমাকে শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি আপনাকে ডক্টর আতাউল। আচ্ছা, ধন্যবাদ। মানে প্রশ্নটা হলো যে এমন কোন প্রিভেন্টিভ মেজার নিলে আমি হয়তো নাও পেতে পারতাম, এটাই নাকি? জি। আচ্ছা, তো আসলে হ্যাঁ, এখন ওটা প্রথম দিকে ছিল মার্চের, যদিও আমরা তখন প্রিভেন্টিভ মেজার নিচ্ছিলাম। আমরা প্রথম দিকে মার্চের প্রথম 2 সপ্তাহ আমরা করতাম কি যে যদি কোনো সর্দি কাশি জ্বর অসুস্থ রোগী আসে তাদের জন্য আমরা একটা রুম ঠিক করেছিলাম অফিসে, যে তাকে একটা মাস্ক দিয়ে সাথে সাথে তার ইন্স্যুরেন্সও চেক করার দরকার নেই, রাইড উপরে তাকে ওই রুমে মাস্ক দিয়ে বসে রাখবে, আর প্রোভাইডার যে ফ্রি হবে সে প্রোটেকশন নিয়ে তাকে দেখবে, আর অন্যরা রেগুলার পেশেন্ট গুলো রেগুলার এভাবে দেখা হবে। তো যে পেশেন্টের কথা আমি বলেছিলাম যার কাছ থেকে আমি পেয়েছি, দুঃখজনক হলো সত্য, she was not sick, she came for different reason. So later when she got admitted in the hospital, ভর্তি হলো, তারপরে আমিও যখন সিক হলাম তখনই তো পরে আমি হাজবেন্ড থেকে শুনলাম যে যেদিন আমরা তাকে দেখেছি সে ওই দিনই বাসায় যাওয়ার পরের দিন সন্ধ্যা থেকে তার শুরু হয়েছে একটু জ্বর, গলা ব্যথা ইত্যাদি। তো ওই দিনে আর কি তো দেখা গেল যে সে তো আরো হিস্ট্রি আমরা পেয়েছি, তারও 6 দিন আগে উইকেন্ডে, মানে আমি ফ্রাইডে তাকে দেখেছি, আর তার আগের স্যাটারডেতে তারা এক বাসায় দাওয়াত খেয়েছে। তো ওখান থেকে আরো 2 জন
এরকম কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে, তো আমি হিস্ট্রিটা ভালো করে পেয়েছি আর কি। তো আমিও তাকে দেখার 6 দিন পরে। তো তাহলে এখানে আমরা দেখেন প্রিভেন্টিভ মেজার আমরা নিয়েছি কিন্তু সিকদেরকে দেখার জন্য, নর্মালদেরকে দেখার জন্য নেইনি। তো এখন দেখা যাচ্ছে যে তো প্রিভেন্টিভ মেজার এখন আমরা যেটা চিন্তা করছি, এখন আমরা অফিসে রোগী দেখতে গেলে সামনে আওয়ার লাইফ হ্যাজ টু বি চেঞ্জ। আমরা ওই আগের মতো আর করতে পারবো না। ওই অফিসের মধ্যে 20-30 জন ওয়েটিং রুমে গিজ গিজ করে বসাইতে পারবো না। তারপর আমরাও অল দ্য স্টাফস উই হ্যাভ টু বি প্রোটেক্টেড। এইভাবে করে আমাদেরকে দেখতে হবে আর কি। তো তাহলে বোঝা গেল যে প্রোটেক্টিভ মেজার নিতে পারলে কিন্তু হয়তোবা আই উড হ্যাভ বিন প্রোটেক্টেড আর কি। জি, থ্যাংক ইউ ডক্টর আতাউল ভাই। এরপরে আমার প্রশ্নটি থাকবে ডক্টর আলাউদ্দিন ভাইয়ের কাছে। আলাউদ্দিন ভাই, আপনি আমাদেরকে বলবেন যে রেমডেসিভির এবং হাইড্রক্সিক্লোরোকুইন এদের সাইড ইফেক্টের সম্ভাবনা কিরকম ছিল, এবং এখান থেকে প্লাজমা থেরাপি বেটার কিনা, এবং প্লাজমা থেরাপির অপশনগুলো কিভাবে আসলে অ্যাভেলেবল আছে কিনা, ডক্টর আলাউদ্দিন। ধন্যবাদ আশিক। প্রথমে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যাপারটা বলি, যেটা প্রথমেই আমরা শুরু করেছিলাম। তো হাইড্রোক্সিক্লোরোকুইন মার্কেটে যখন কোভিডটা প্রথম এসেছিল বা আমরা ট্রিট করছিলাম, তখন হাইড্রোক্সিক্লোরোকুইন বলা হতো যে ইটস কিউরেটিভ টাইপ অফ ট্রিটমেন্ট। এটা ইমিউনিটি এবং কি ক্লিয়ারেন্স অফ দ্য ভাইরাস করে, যার জন্য এটা ট্রিট করতে সুবিধা হবে। তো এক্ষেত্রে আমরা শুরু করেছিলাম অ্যাজ আই সেড যে হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যান্ড এরিথ্রোমাইসিন কম্বিনেশন, অথবা হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যান্ড ডক্সিসাইক্লিন কম্বিনেশন। তো এর যে সাইড ইফেক্টের কথা আপনি বললেন, যে মেইন যে সাইড ইফেক্ট সেটা হলো ইট প্রলংস কিউটি, এবং কিউটিটা প্রলং করলে এবং একটা অ্যারিথমিয়া হয়, যেটা ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া বলি, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এন্ড ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, ইট ক্যান কজ ডেথ এন্ড সাডেন ডেথ। সো এই হাইড্রোক্সিক্লোরোকুইন শুরু করার আগে প্রথমে একটা ইকেজি করে নিতে হয়, এবং আমরা করেছিও, এবং 24 to 48 hours later we have to follow them with EKG to see that QTC is prolonging. এবং এজিথ্রোমাইসিন এন্ড হাইড্রোক্সিক্লোরোকুইন যদি কেউ একসাথে নেয়, তাহলে it prolongs the QT, the chance of getting prolonged QT is more. So এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো পরবর্তীতে এখনকার আমাদের অ্যাজ আই সে যে কোভিড-19 সম্বন্ধে আমরা প্রতিদিনই শিখছি, প্রতি সপ্তাহে নতুন কিছু আসছে। তো এখন যে লেটেস্ট স্টাডি বলা হচ্ছে, এবং স্টিল আন্ডার ট্রায়াল, যে হাইড্রোক্সিক্লোরোকুইনের কোনো কিউরেটিভ অর প্রিভেন্টিভ কোনো রোল নেই, সেজন্য এটা এখন আর আমরা ব্যবহার করছি না। আচ্ছা, আপনার পরবর্তী প্রশ্ন যেটা, সেটা হচ্ছে রেমডেসিভির। তো রেমডেসিভির একটা অ্যান্টিভাইরাল মেডিসিন, যেটা আরএনএ যে ভাইরাসটা, আমাদের কোভিড-19 যে আরএনএ ভাইরাস, এটার প্রলিফারেশনটা প্রিভেন্ট করে। তো এইটা নিয়ে যে আনটিল লাস্ট উইক পর্যন্ত ইট ওয়াজ অ্যান ইনভেস্টিগেশনাল মেডিসিন। এটা নিয়ে যে আমাদের ইনভেস্টিগেশন পর্যায়ে চলছিল, এবং কেউ কমার্শিয়াল ভিত্তিতে এই ওষুধটা পেত না। They have to go to the trial, এবং they have to enroll, the facility has to enroll to the trial and to get the medicine. তো এই রোগীটার ইন্ডিকেশন যেগুলো ছিল, সেগুলো হলো যে যারা কোভিড পজিটিভ, যাদের লাং ইনভলভমেন্ট ছিল মোর দেন 50% and they are hypoxic, তাদেরকে ওই গিলিয়াড যে কোম্পানি, তারা এই ওষুধটা সাপ্লাই দিতেন এবং প্রয়োগ করা হতো ট্রায়াল বেসিস। তো এখন আপনারা বা আমরা সবাই মিডিয়ার মাধ্যমে জেনেছি যে এই ওষুধটা ইমার্জেন্ট ভাবে গত ফ্রাইডেতে অ্যাপ্রুভাল দিয়েছে FDA। তো এটা যে স্টাডিটা এসেছে, এটা হলো যে ইট হ্যাজ নো মর্টালিটি বেনিফিট। এটা মর্টালিটি বেনিফিটটা কন্ট্রোভার্সিয়াল, কারণ হচ্ছে ইট ইজ নট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, বাট ইট হ্যাজ রিকভারি টাইমটা, যেটা আমরা বলি যে রিকভারি টাইম ইমপ্রুভস বাই 33%। মানে যারা কোভিড, যারা রেমডেসিভির পাচ্ছেন, যারা পাচ্ছেন না, তাদের মধ্যে হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার যে সময়টুকু বা অক্সিজেনের যে রিকোয়ারমেন্ট, এই সময়টুকু বাই 31% ইমপ্রুভস। অ্যাজ আই সেড, দেয়ার ইজ নো মর্টালিটি বেনিফিট। এবং এটা যখন এখন অ্যাপ্রুভাল এসেছে, তখন হয়তো আমরা কমার্শিয়ালি অ্যাভেলেবল হতেও পারে, আমরা মোর ইনফরমেশন ডাউন দ্য লাইন পেতে পারি। এবং আপনি সাইড ইফেক্ট সম্বন্ধে যেটা জানতে চেয়েছেন, ইটস সাইড ইফেক্ট মেইনলি এটা জিআই রিলেটেড সাইড ইফেক্ট করে, নজিয়া, ভমিটিং, ইট এফেক্টস দ্য লিভার এন্ড কিডনি। এবং
সব রোগীকে আমরা যে দিতে পারি রেমডেসিভির তাও না। এটার ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স যদি লেস দেন 30 অর্থাৎ কিডনি ইনভলভমেন্ট থেকে থাকে বা লিভার ফাংশন যদি অ্যাবনর্মাল থাকে, ALT ইজ মোর দেন 5 টাইমস নর্মাল যদি কারো থেকে থাকে, তাহলে ইউ ক্যানট ইউজ দিস রেমডেসিভির। আরেকটা কথা হচ্ছে যে রেমডেসিভির ট্রায়াল পর্যায়ে ছিল, it involves the people more than 18 years. Pregnant people was out of the investigation or out of the trial. Therefore, you cannot say safely it will affect those group of people or not. So, in short, you can say that down the line, যখন আমরা আরো বেশি রোগী ব্যবহার করতে পারবো, এখন এই পর্যায়ে FDA approved only antiviral medicine is remdesivir. সুতরাং ডাউন দ্য লাইন আমরা হয়তো এর প্রয়োগটা আরো বেশি পাবো এবং এর সাইড ইফেক্টস বা এর আরো ডিটেলস আমরা পাবো। এখন আসি প্লাজমা, কনভালসেন্ট প্লাজমা। হোয়াট ইজ কনভালসেন্ট প্লাজমা? কনভালসেন্ট প্লাজমাটা হলো যেই রোগীর একবার কোভিড-19 হলো, একটু আগে ডক্টর শারমিন বললেন, তার 2 সপ্তাহ পরে তার শরীরে একটা ইমিউনোগ্লোবুলিন জি তৈরি হয়। এই ইমিউনোগ্লোবুলিন জিটা যদি অন্যের শরীরে প্রয়োগ করা যায়, তখন সেই ইমিউনোগ্লোবুলিন জি এবং যে ভাইরাস, সেই ভাইরাসের এগেইনস্টে গিয়ে it will try to kill and reduce that viral load and try to improve the patient's condition. তো প্রথম যে ট্রায়ালটা এসেছে এই প্লাজমা কনভালসেন্ট প্লাজমা নিয়ে, সেটা চায়নাতে দেখা গেছে 5টা ভেরি সিক পেশেন্ট, দে আর অল ইনকিউবেটেড, এবং তাদের শরীরে এই প্লাজমাটা কনভালসেন্ট প্লাজমাটা প্রয়োগ করা হয়েছে এবং উইদিন 12 days they showed that the signs symptoms of improvement and majority of them are, মানে সবাই down the line ভেন্টিলেটর থেকে অব্যাহতিতে বা তাদেরকে উইথড্র করা হয়েছে ভেন্টিলেটর থেকে, and most of them eventually got better. তো সেখান থেকে এখন প্লাজমার কনভালসেন্ট প্লাজমার যে ব্যবহার সেটা এসেছে এবং এটা FDA অ্যাপ্রুভড একটা ট্রিটমেন্ট। তো এটা রেড ক্রসের মাধ্যমে এদেশে পাওয়া যায় বা আমরা ব্যবহার করছি। মানে আমার হসপিটালে একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই, বাট আমার বন্ধু বান্ধবদের সাথে আমাদের যাদের কথা হচ্ছে, যারা আইসিইউতে কাজ করেন, তারা ব্যবহার করছেন এবং এটার ফলাফল ভালো অ্যাকর্ডিং টু দেয়ার স্টেটমেন্ট। তো এই হচ্ছে আপনার যে 3টে প্রশ্ন, হাইড্রোক্সিক্লোরোকুইন, রেমডেসিভির এবং কনভালসেন্ট প্লাজমা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর আলাউদ্দিন আপনাকে। এরপরে আমি প্রশ্ন নিয়ে যাচ্ছি ডক্টর জিয়াউদ্দিন আহমেদের কাছে। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, শুনছি। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, করোনা নিয়ে অনেক প্রশ্নই রয়ে গেছে। আপনি পিপিই নিয়ে বলছিলেন, একটি প্রশ্ন আছে যে 3-ডাইমেনশনাল প্রিন্টার ইউজ করে পিপিই প্রডিউস করা যায় কিনা, এটি দেশে এবং এদেশে আমি মনে করি যে এই প্রশ্নটি একটি আসলে ক্লারিফাই করা দরকার। পিপিই কি জিনিস এটা আগে মানুষের বোঝা দরকার। এজন্য যে পিপিইটা ডিফারেন্ট ডিজিজে ডিফারেন্ট ধরনের জিনিসটা ইম্পর্টেন্ট। যেমন এটা একটা রেসপিরেটরি ইলনেস, এটার জন্য সবচেয়ে বেশি যেটা প্রোটেকশন সেটা হচ্ছে একটা মাস্ক এবং আই। আমরা মুখ, নাক এবং চোখকে যদি প্রোটেক্ট করি, সেটার জন্য আমাদের যেরকম N95 মাস্ক বা ভালো মাস্ক পরা, গগলস পরা, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এগুলো আমাদের দেশে এখনো যে রেগুলার মাস্ক হচ্ছে, কিন্তু এই N95 বা KN95 যেটা চাইনিজরা করছে কাছাকাছি, ওইগুলো এখনো হচ্ছে না। তো ওইগুলো করা সম্ভব, ওইটা বেশি দরকার কোভিড এর জন্য। আর বাকি যেটা আমরা গাউন বলি, গাউন আমরা নর্মালি আমরা অনেক বছর থেকে গাউন ইউজ করি, হাসপাতালের ইনফেকশন, অনেক ধরনের ইনফেকশন হয়, আমরা গাউন ইউজ করি, কিন্তু ওই গাউনগুলো ডিসপোজেবল গাউন। আমাদের যদি আমরা এই ডিসপোজ গাউন ইজ ওকে, কিন্তু আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য বা অন্যান্য গরিব দেশের জন্য এই লক্ষ লক্ষ টাকার ডিসপোজেবল গাউন একবার পরে যদি কেউ এটা নিয়ে না ফেলে দেয়, আমি শুনছি বাংলাদেশে এটা পরে মানুষ ঘুরে বেড়াচ্ছে, এক রুম থেকে আরেক রুমে যাচ্ছে, ওটা কিন্তু ভাইরাস গুলো যদি ওখানে লাগে, সবচেয়ে বেশি ভাইরাস বাইরে দেখা গেছে ওয়ান অফ দ্য সবচেয়ে বেশি হচ্ছে যখন এই গাউনটা খুলে, চায়নাতে তারা দেখেছে গাউন যখন খুলে ঝাড়া দেয় তখন ভাইরাসের নাকে ঢুকে যায়। সুতরাং অনেক সময় আমরা এখানে কোথায় পিপি ব্যবহার করব, আইসিইউতে একরকম পিপি ব্যবহার করব, অফিসে আমরা একরকম গাউন ব্যবহার করব। তো গাউনটা যে কোন গাউন হতে পারে। বাংলাদেশের জন্য যেটা ইম্পর্টেন্ট, যেটা এখন FDA সিডিসিও বলছে, সেটা হচ্ছে কাপড়ের গাউন। কি কাপড়?
ইভেন কটন এবং পলিয়েস্টার এবং মিক্সড, এটা আবার 50 বারের বেশি ধোয়া যায়। তো এই পিপি গুলো কাপড়ের গাউন, ক্যাপ, মাস্ক এবং আই প্রোটেকশন উইথ 3D যেগুলো করা যায় সেটা করা যেতে পারে, করছে। নিউ ইয়র্কে একটা মেয়ে আমাদের, সে একটা হেড গিয়ার বানাচ্ছে, এগুলো করা যেতে পারে। কিন্তু পিপি থেকে বেশি যেটা 3 ডাইমেনশন করছে তারা হচ্ছে ভেন্টিলেটর বানাচ্ছে, উইচ ইজ ওকে। কিন্তু রেগুলার পিপি তে অত ফ্যান্সি যাওয়ার দরকার নাই। বেসিক জিনিসটা আমরা যদি বুঝি তখন আমরা এটা যেন ইউজ করি। তো পিপি তে আমার হচ্ছে যে এটা খালি অসুখ না, ভবিষ্যতে আমাদের এটা থাকবে এবং আমরা আন্ডারস্ট্যান্ড করতে হবে। হাত ধোয়া ব্যাপারটা, অনেকে গ্লাভস পরে যায়, দেখা গেছে যে সি ডিফিসিল এবং কিছু ভাইরাসে গ্লাভস পরলেও হাতটা ধুতেই হবে সাবান দিয়ে, এবং অ্যালকোহল দিয়ে কোনো কাজই হবে না। সুতরাং কি কি কারণে আমরা পিপি ইউজ করতেছি, প্রোটেকশন ইউজ করছি, এটা যদি আমরা জানি তখন আমাদের জন্য এটা জানাটা আমাদের হ্যান্ডেল করাটা সুবিধা হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, যে 3 ডাইমেনশনাল প্রিন্টার ইউজ করলে এটা ফিজিক্যাল প্রোটেকশনটা দিতে পারবে, কিন্তু যে মেকানিক্যাল যে প্রোটেকশন, ইলেকট্রোস্ট্যাটিক প্রোটেকশন এবং আপনার পোরাস মেমব্রেনের মতো যে জায়গাগুলো ফিল্ট্রেশন এবং ময়েশ্চার কন্ট্রোল, এই জিনিসগুলো 3D প্রিন্টার দিয়ে মাস্ক তৈরি করলে, তারপরে গাউন তৈরি করলে সেই প্রোটেকশন গুলো আসবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, ইন্টারেস্টিং প্রশ্ন, এখন তো অনেক জায়গায় আবার বিচ ওপেনও হয়ে যেতে পারে। যদি বিচ ওপেন হয় তাহলে কি করোনা ভাইরাসে সুইমিং করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা? সল্ট ওয়াটার সুইমিং করে আক্রান্তের সম্ভাবনা নাই এখনো, ওইভাবে পানির মধ্যে থেকে এটা ওইভাবে আসে নাই। বাট আমরা এখনো জানি না যে পানির মধ্যে ক্লোরিন থাকে, সুইমিং পুলে ক্লোরিন থাকে, ইট মে বি প্রোটেক্টিভ, আর সল্ট ওয়াটারে সল্ট থাকে, ইট মে বি প্রোটেক্টিভ। তো এগুলো এখনো জানা যায়নি। তো এটা আমরা জানি আপাতত যে এটা স্টুলের মাধ্যমে, মলের ওয়েস্ট ওয়াটার এটা পাওয়া গিয়েছে, এবং এটা কি স্প্রেড হবে, এটা স্প্রেড হয়ে কি আমাদের দেশে মানুষকে, যদিও এটা খেলে এটা হয়তো আমাদের অ্যাসিডের মধ্যে মারা যাবে, কিন্তু ওখান থেকে যদি আমরা টাচ করি, যেমন আমরা জানি যে বাথরুমে অনেক বেশি করোনা ভাইরাস পাওয়া যাচ্ছে। কেন? যখন আমরা ফ্লাশ করলে এবং যদি বাথরুমে ভেন্ট থাকে, ভ্যাকুয়াম থাকে, তখন ওই ফ্লাশ থেকে যে একটা স্টার আপ, ওখান থেকে কিন্তু করোনা ভাইরাস বাথরুমের মধ্যে প্রচুর বেশি পাওয়া গেছে। এবং যে রোগী সে বাথরুম থেকে যাওয়ার পর যদি কেউ ওখানে ঢুকে, তার যে গুড চান্স আছে সেগুলো ইনহেল করবে। তো পানির মধ্যে থেকে ডাইরেক্টলি না আসলেও পানির থ্রুতে এটা কন্ট্যাক্ট হয়ে মুখের মধ্যে যদি আসে তাহলে এটা হতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। এরপরের যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই ঘরে পোষা বেড়াল বা কুকুর পুষছেন। মানুষ থেকে কুকুর বা বেড়ালের কোভিড হতে পারে, এবং নিউ ইয়র্কে 2টি বেড়াল এবং নর্থ ক্যারোলিনায় ভেরি রিসেন্টলি একটি কুকুরের কোভিড-19 পজিটিভ এসেছে, যেটি একটা নতুন সমস্যা তৈরি হচ্ছে, যে ট্রান্সমিসিবিলিটি, যে কুকুর থেকে মানুষের আসছে কিনা। আমরা জানি যে ব্যাট থেকে করোনাটা এসেছে, তো কুকুর থেকে আর বেড়াল থেকে যদি এসে থাকে তাহলে কি এদেরকে টেস্ট করার কোনো নিয়ম চালু হয়েছে? সিডিসি কি বলে? এটা এখনো ওইভাবে কিছু বলে নাই, তবে প্রথমে বলা হয়েছিল যে পেট থেকে এটা ট্রান্সমিট হয় না। যখন ইনসিডেন্স ধরা পড়ছে, এখন এটা নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে পেট থেকে, লালা থেকে আসে কিনা, কারণ কুকুর অনেক সময় মানুষকে চাটে, এবং বিড়ালের সিক্রেশন থেকে আসে কিনা, এগুলো এখনো ক্লিয়ার না। তবে এটা জানা গিয়েছে যে পেটের হয়, which is bad thing, because হওয়া মানেই হচ্ছে যে পেট ইজ এ ফ্যামিলি মেম্বারের মতো ক্লোজ কন্ট্যাক্টে আসবে। জি, ধন্যবাদ। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন রয়েছে। আসলে করোনা নিয়ে তো অনেক স্ট্রেসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আসলে এর শেষ কোথায়? লকডাউন উঠিয়ে দেয়া হবে শোনা যাচ্ছে, নিউ নরমালটা কি হবে? এটা একটা প্রশ্ন, মিলিয়ন ডলার প্রশ্ন, যেটা আমরা এই যে আজকে যে সুন্দর আলোচনা হলো, প্রত্যেকের কথার ভিতর দিয়ে নুরুন্নাহা সুন্দর করে সাইকোলজিক্যাল কথা বললো, নাহরিন ফেয়ার হাসপাতালে যে রোগটা মারা যাচ্ছে, ফ্যামিলিকে টাচ করতে পারতেছে না, আমাদের ফুল জিনিসটাকে চেঞ্জ করে দিচ্ছে। এবং আরেক কথাগুলো উঠছে যে আমাদের সব জিনিসে একটা ডাক্তারিতে চেঞ্জ হবে। আতাউল যেটা বললো যে আমরা রোগীকে এখন আর একসাথে আনবো না, বা আমরা মাস্ক পরবো, কিন্তু ফিনান্সিয়াল যেটা,
আমাদের যে ব্যবসাগুলো, মানুষ দোকানগুলো, মেসিস, বন্ধ দোকানগুলো থেকে যারা চাকরি করে, যারা ওখান থেকে লাইভলিহুড আর্ন করে, হোল ইকোনমি যখন কলাপস করে যাবে, এটা থেকে কিভাবে আমরা সার্ভাইভ করব? তারপরে বিভিন্ন দেশে, যেমন বাংলাদেশে মোস্ট অফ দ্য ডিপেন্ড করে মানুষের প্রবাসীদের আয় অথবা গার্মেন্ট ফ্যাক্টরি, এগুলোর কি হবে কম্পিটিশনে? তো সব মিলিয়ে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা চাকরিতে, প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা নাড়া পড়বে। এখন আমাদের লিডারশিপের উপর ডিপেন্ড করবে যে আমরা ফান্ডটা কোথায় দিব, ব্যবসা দিয়ে দেবো, না আমরা হেলথ ইমপ্রুভমেন্টে দিব, না এডুকেশনে দিব, না বিজনেস মেকআপে দিব। তো নিউ নর্মাল বিভিন্ন টানাটানিতে পড়বে। আমরা যদি এগুলো প্রকাশ করতে পারি, এগুলোকে নিয়ে আমরা রিসার্চ করতে পারি, তখন আমরা এমন একটা জায়গায় আসতে হবে যে সহাবস্থান। কারণ করোনা কিন্তু যাবে না, করোনা আসছে এবং আমরা জানি এটা ফলে আবার আসবে, এবং এই ফলে যেন এরকম না হয় এবং টিকা হওয়ার কথা। আমরা জানি যে এই 2 দিন আগে চায়নাতে আমরা দেখলাম যে একটা স্টাডি করেছে 285 পেশেন্টকে, এটা সন্দেহ ছিল, তারা দেখছে যে 19 দিনের মধ্যে সবারই 100% সবার অ্যান্টিবডি এসেছে, which is good thing। কারণ অ্যান্টিবডি প্রোটেক্টিভ হবে কিনা, যদি প্রোটেক্টিভ হয় তাহলে ভ্যাকসিন কাজে লাগবে, ভ্যাকসিন কাজে লাগলে আমাদের অনেক প্রবলেম সলভ হবে। তো এসব কিছু আনসার্টেন। তো নিউ নর্মাল, আমরা জানি যে নিউ নর্মাল, একটা জিনিস বলতে পারবো যে পুরোনো নর্মাল থেকে নিউ নর্মাল ডিফারেন্ট হবে। কিভাবে ডিফারেন্ট হবে এটা আমাদেরকে ডিকটেট করবে ডিফারেন্ট সিচুয়েশনস। জি, ধন্যবাদ ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আমি সবাইকে অনুরোধ করব আর একটু ধৈর্য ধরে থাকুন। এরপরে আমরা ফিরে আসব ডক্টর নুরুন বেগমের কাছে। আমরা জানতে চাইবো করোনায় প্রিভেন্টিভ এবং কোপিং স্কিল সম্পর্কে। দুজন ডক্টর আছেন আজকে প্যানেলিস্ট হিসেবে যারা কোভিড-19 আক্রান্ত হয়েছেন, এখন সুস্থ হয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তারা ভিউয়ার্স, তারা কিভাবে আক্রান্ত হলেন এবং তাদের কি সাইন সিমটম ছিল, আমরা সেটি জেনে নেব। আমার প্রশ্ন প্রথমেই, ডক্টর আবু আহমেদ, আপনি একজন ডেন্টাল ও কসমেটিক ডেন্টিস্ট্রি স্পেশালিস্ট। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাটি বলুন, আপনি কিভাবে সংক্রমিত হলেন? থ্যাংক ইউ কোশ্চেন করার জন্য। অ্যাকচুয়ালি আমি আমাদের নিউ ইয়র্কে মোটামুটি 15-16 তারিখ থেকে অফিস বন্ধ, সব অফিস দোকানপাট সবকিছু বন্ধ হয়ে গেছে। তো আমার অফিস আমি বন্ধ করলাম শনিবার দিন, সেটা 14 তারিখ ছিল। তো এরপরে আমি আর অফিসে যাইনি। তারপরে আমি প্রায় 1 সপ্তাহ বাসায় আমি ভালোই ছিলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু এর মধ্যে আমি গ্রোসারি করতে গেছিলাম। তারপরে ধরেন 21-22 তারিখের দিকে আমি একটু মানে আনইজি ফিল করা শুরু করলাম, একটু গলা ব্যথা, একটু স্টাফি নোজ, এই সমস্ত হওয়া শুরু করলো। তারপরে জাস্ট মনে করছি যে এটা সিজনাল কিছু, এটা হয়তো চলে যায়। একটু আনইজি শরীর ব্যথা করে, ফুল বডি এক হচ্ছে, তাই একটু টাইলেনল খাইছি, এই আর কি। তো দেখলাম যে ভালো হয়ে গেছে। তো আমার পরিচিত আমাদের বন্ধু বান্ধব সবাই ডাক্তার, ইভেন যে আমার ফ্রেন্ড একজন রেজা চৌধুরী মারা গেছে, সেও আমার ফ্রেন্ড, সেও আমাকে ফোন করলো। তো আমার গলা শুনে সে বললো যে না, তোমার কোনো সমস্যা নেই, তুমি ঠিক আছে। যাই হোক, এর মধ্যে এর আরো 1-2 দিন পরে দেখলাম যে আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে, 99, 100, 90, 101ও হয়ে গেল। একদিন দেখলাম যে 102 হয়ে গেল, এবং সেটা ধরেন 29 তারিখ মার্চের 29 তারিখ 102 হয়ে গেল। এবং আমি মানে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছিল, মানে আমার শর্টনেস অফ ব্রেথ দেখা দিল। তারপরে আমার ওয়াইফ, ও আমাকে অক্সিজেন স্যাচুরেশন একটা মাপার একটা মেশিন ছিল বাসা, অক্সিপ্যাক, ওইটা দিয়ে আমরা অক্সিজেন কনসেন্ট্রেশনটা দেখলাম, স্যাচুরেশনটা দেখলাম। তো দেখলাম যে আমার 80 হয়ে গেছে। তখন আমার ফ্রেন্ডরা আমাকে বললো যে তুমি ইয়ে করো, তুমি আর্জেন্ট কেয়ার গুলোতে যাও, আর্জেন্ট কেয়ারে করোনা পজিটিভ হয়, ওইটা করো, এবং ওরা কি বলে তোমাকে যদি হসপিটালে ভর্তি হতে বলে তাহলে তুমি হসপিটালে চলে যাও। তারপর আমি দেখলাম যে সত্যি তো আমি কথা বলতে পারতেছি না, হাঁপাচ্ছি, রীতিমতো হাঁপাচ্ছি।
তারপরে সেই অবস্থা, আমার ওয়াইফও সেই সময় অসুস্থ হয়ে গেছে, তারও 101 ডিগ্রি জ্বর। তো সে আবার 2টা ট্যানল খেলো, আবার মানে যাওয়ার ধরেন 4-5 ঘন্টা আগে সে 2টা ট্যানল গেছে। আর আমার যেহেতু টেম্পারেচার হয়েছে আর আমি যেহেতু যাবো আর্জেন্ট কেয়ারে, আমি আর ট্যানল খাইনি। তো গেলাম ওইখানে, তো যাওয়ার পরে ওরা তো গাড়ি থেকে টেলিফোনে রেজিস্ট্রেশন করলো। তো যখন আর্জেন্ট কেয়ারে ঢুকলাম, ঢুকার পরে আমি যখন ওদের ট্রায়াল রুমে গেলাম, তখন ওরা আমাকে বলল যে তোমাকে দেখি খুব অসুস্থ মনে হচ্ছে, তোমার এখানে আমরা কোনো কিছু করব না, তোমাকে আমরা হসপিটালে পাঠাই দেবো, তুমি খুবই সিক, তোমাকে বাসায় পাঠানোটা ঠিক হবে না। আর আমি তো কথা বলতে পারছি না, তো বলে যে তোমার তো শর্টনেস অফ ব্রেথও আছে, প্রবাবলি তোমার অক্সিজেন লাগতে পারে, তো আমরা এখন 911 কল করবো। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরে ওরা 911 কল করলো। এর মধ্যে আমার ওয়াইফ পাশে চেয়ারে বসেছিল, ও আবার হঠাৎ করে একটু ফেইন্টের মতো হয়ে গেল। তো ওই জিনিসটা হয়েছে যখন 911 এর লোকগুলো আসছে, প্যারামেডিক্স গুলো আসছে তাদের সামনে, তো সে লোকটা সাথে সাথে ওকে ধরে ফেললো এবং তার ইকেজি করলো, প্রেশার দেখলো। তো বললো যে ওর প্রেশার ফল করছে, আমরা ওকেও নিয়ে যাবো, তোমাদের দুজনকে নিয়ে যাবো। তো যাই হোক, আমি আমি নিউ ইয়র্কের লং আইল্যান্ডে থাকি। আমি যেখানে গেছি তার পাশেই 2 মিনিটের ডিস্টেন্সে আপনার প্লেন ভিউ নর্থ ওয়েল হসপিটাল। তো ওইখান থেকে আমাদেরকে ওই হসপিটালে নিয়ে গেল। তারপরে নিয়ে যাওয়ার পরে তো মানে খুব বিজি, প্রচন্ড বিজি। যেহেতু আমরা অ্যাম্বুলেন্সের মাধ্যমে গেলাম, সেজন্য আমাদেরকে খুব তাড়াতাড়ি তারা ভিতরে নিল। তো আমার মনে হয় যে কেউ যদি নিজে নিজে যায় সেখানে অনেক দেরি হয়, কারণ অনেক ফর্মালিটিস। যাই হোক, তারপরে ভিতরে ঢুকলাম, ঢুকার পরে ওরা আমাদের অক্সিজেন দেখলো, তারপরে ব্লাড নিল, এগুলা নিল সব। তারপরে অনেকক্ষণ পরে আসলো, প্রায় 3-4 ঘন্টা পরে আসলো, বললো যে তোমার আমি জিজ্ঞাসা করলাম যে কি অবস্থা, কি পাইলা তোমরা, কি হচ্ছে আমার তো অক্সিজেন নিতে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বলে যে হ্যাঁ, তোমাকে আমরা এখনই অক্সিজেন দেবো। এই 3-4 ঘন্টা আমাকে কিছুই করা হয়নি, জাস্ট ব্লাডটা নিছে। তো খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এরপরে ওরা আমাকে এসে ক্যানুলা দিয়ে অক্সিজেন দিল নাকে, এই আর কি। তারপরে পটাশিয়াম দিল, সোডিয়াম দিল, স্যালাইন দিল আর কি। যাই হোক, তো যে অনুভূতিটা হয়েছে যে শ্বাসটা নিতে পারতাম না এই, আর মানে শ্বাসটা কমপ্লিট করতে পারতাম, নিতে পারতাম কিন্তু কমপ্লিট হতো না, মনে হচ্ছে না একটা জায়গায় যে ইনকমপ্লিট ভাবে বন্ধ হয়ে যেত। ওইটা খুব ভীতিকর ছিল, এতই ভীতিকর যে মানে আমি রাত্রের বেলা মানে যখন হসপিটালে তো 7টার সময় ডিনার দিয়ে দেয়, 9টার মধ্যে গভীর রাত, আমি আর চোখ বন্ধ করতাম না ভয়, যে যদি চোখ না খোলে, মানে ফিলিংসটা এতই ভীতিকর যে চোখটা যদি না খোলে আর যদি কাউকে না দেখি কি হবে, এই আর আমার ফোন থাকতো সাথে, আমার সাথে, মানে কেউ ফোন করলে আমি ফোন ধরতাম, মানে এত ভয় পেতাম সবাইকে, মানে দোয়া করবেন খালি এই কথাটাই বলতাম। তো আমরা যে ফেরত আসছি এবং আবার যে সবার সাথে মিশতে পারতেছি, এটাই আল্লাহর বিশেষ রহমত। আর মানে কিভাবে আমার এটা হয়েছে আমি এটা ঠিক বলতে পারবো না, কারণ আমি তো পুরাপুরি কোয়ারেন্টাইনে ছিলাম, আমি গ্রোসারি করতে গেছি, হয়তো ওইখান থেকে হইতে পারে, আবার আমি রুগী দেখছি এবং 1 সপ্তাহকে বন্ধ করছি, হয়তো আমার অফিস থেকে হইতে পারে, কারণ এই যে একটা টাইম আছে আপনার এই করোনা ভাইরাসটা ডেভেলপ করার জন্য, 12 to 14 days, হয়তো বা ওইখান থেকেও হইতে পারে। তো অ্যাকচুয়ালি এটা কিভাবে আমি পাইছি আমি এই জিনিসটা ঠিক বলতে পারবো না। আসলে এটা তো আসলে প্যান্ডেমিকের স্টেজ 3, প্যান্ডেমিকের স্টেজ 3 বলা হয়, যে আমরা কিভাবে সংক্রমিত হলাম সেটা ট্র্যাক ডাউন করাটা বড়ই মুশকিল, এবং আমরা জানি না আমরা সংক্রমিত হয়ে গেলাম। হ্যাঁ, হয়ে গেছে। ধন্যবাদ আর ডক্টর আবু আহমেদ। ছিল, আপনার কাছে ছিল, আমার গলা খুব ড্রাই হয়ে যেত, মুখ টুক খুব ড্রাই হয়ে যেত, আমি সারাক্ষণ সিপ করে পানি খেতাম। তারপরে স্টাফি নোজ ছিল, সমস্ত শরীর ব্যথা ছিল, ডায়রিয়া হয়েছে আমার, এই আর যা যা সিমটম সবই ছিল। আর হসপিটালে আমাকে ওষুধ দিছে ওরা, হাইড্রোক্সিক্লোরোকুইন আর জি-প্যাক, আর আমার অন্যান্য যেসব ওষুধ আছে ওগুলো তো আমি কন্টিনিউ করি। ওরা আমাকে মনে হয় স্টেরয়েড দিচ্ছিল, হ্যাঁ স্টেরয়েড দিচ্ছিল, এই 3টে ওষুধ। আমরা দর্শক আমরা জেনে নিলাম। ধন্যবাদ ডক্টর আবু আহমেদ, আপনার এই পার্সোনাল এক্সপেরিয়েন্সটা আমাদের শেয়ার করার জন্য। এটা আসলে $1 মিলিয়ন এক্সপেরিয়েন্স যে আমরা জানলাম, কমিউনিটি জানছে, এবং এটা খুবই দরকার
কারণ আমরা যদি প্র্যাকটিক্যাল এই এক্সপিরিয়েন্সটা না নিতে পারি তাহলে আমরা কখনোই সচেষ্ট থাকবো না 100% ভাবে কিভাবে এটা প্রিভেনশনে যাব আমরা। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি যাচ্ছি ডক্টর আতাউল হক ওসমানী। আপনি একজন বোর্ড সার্টিফাইড এমডি ফ্যামিলিস ফিজিশিয়ান ইন নিউ ইয়র্ক। করোনা রোগের সাইন সিমটম গুলো কিভাবে প্রেজেন্ট করে, আপনার ক্ষেত্রে সেগুলো কি কি ছিল, আমরা একটু সংক্ষেপে জেনে নিতে চাই। আচ্ছা, ধন্যবাদ আশিক প্রশ্ন করার জন্য, আমাকে ইনভাইট করার জন্য আজকের অনুষ্ঠানে। তো আমি আপনাদের সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। তো করোনা রোগের সাইন সিমটম, ওভারঅল কমন সাইন সিমটম গুলো মানে আমাদের ডক্টর আব্দুল কাদের যেটা বলেছেন, ওনার অনেকগুলাই ছিল কিন্তু এখানে। তো আমি উনি তো 14 তারিখ অফিস করেছেন, আমি 19 তারিখ, আমরা 20 তারিখে অফিস করেছি 20 তারিখ পর্যন্ত। তো 19 তারিখ আমি অফিস থেকে আসার সময় একটু গাড়িতে হাঁচি কাশি ফিল করি, বাসায় আসার পরে বডি একটু ফিভারিশ আমি ফিল করি। তো আমি ওই আলাদা হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম কোনায়। ঠিক 2 ঘন্টা পরে খবর পাইলাম যে আমাদের একটা পেশেন্ট গতকাল হসপিটালে ভর্তি হয়েছে এবং আজকেই সে ক্রাশ করেছে, তাকে আইসিইউতে নেওয়া হয়েছে, ইন্টুবেট করা হয়েছে। 43 বছরের, ক্রনিক ডিজিজ তেমন নাই, কোমরবিডিটিস তেমন নাই। তো কোভিড এর টেস্ট করা হয়েছে গতকাল, এখনো রেজাল্ট আসেনি, রেজাল্ট আসছে আরো একদিন পরে। তো যখনই শুনলাম যে 43 ইয়ার্স ওল্ড মোটামুটি হেলথি ক্রাশ করেছে, রাইডো আমার ওয়াইফও ছিল, রাইডো আমরা চিন্তা করলাম ইট মাস্ট বি কোভিড। এন্ড এই পেশেন্টটাকে 6 দিন আগে আমি দেখেছি, আমার ওয়াইফ দেখেনি, আমরা তো একসাথে কাজ করি, আমি দেখেছি। তো সাথে সাথে আমরা দুইজন একজন আর দিকে তাকিয়ে মোটামুটি আমরা ধরে নিলাম যে সম্ভবত কোভিড আমাকে পাচ্ছে আর কি। ওই মহিলা যেহেতু এখনো কোভিড পজিটিভ না, যেহেতু ক্রাশ করেছে ইট মাস্ট বি কোভিড, তার ডায়াবেটিস নাই, প্রেশার নাই, তেমন কোমরবিডিটিস নাই, ওয়াইফ ইজ ক্রাশ। তো তখন প্রথম কাজ যেটা আমি করলাম, আমি আইসোলেট হয়ে গেছি ফ্যামিলি থেকে। তো অবশ্যই যাক, সেটা প্রিভেনশন আমার কোয়েশ্চেন নাই। তারপর আমি আইসোলেট হয়ে গেছি, ফ্যামিলিকে ইয়ে করার জন্য আলাদা রুমে চলে গেছি। এরপর আমি সাথে সাথে আমার সিনিয়রের সাথে কনসাল্ট করলাম। তো উনি বললেন যে তুমি আর দেরি করো না, হাইড্রোক্সিক্লোরোকুইন শুরু করে দাও। তো আমি ওই দিন রাতের বেলাতেই, তখন প্রায় রাতের 9টা, এক বাংলাদেশি পরিচিত ফার্মেসি, সে রাতে 10টার সময় এসে ফার্মেসি খুলে আমাকে ওষুধ দিল। তো আমি হাইড্রোক্সিক্লোরোকুইন রাইডও শুরু করে দিলাম। তো নেক্সট ডে আস্তে আস্তে আমার জ্বর বাড়তে লাগলো, একটু গলা ব্যথা ছিল। তো তখন আমি একজন আইডি কনসালটেন্ট, আমার বন্ধু, তার সাথে আলাপ করলাম, বলে যে ডিড দ্য রাইট থিং, ইউ স্টার্টেড হাইড্রোক্সিক্লোরোকুইন। তো এখানে ওষুধের কথাটাও চলে আসতেছে সাথে সাথে, বাট আই ওয়ান্ট ইউ টু স্টার্ট জিথ্রোম্যাক্স অলসো। তো ওই পরের দিন সকালে আমি জিথ্রোম্যাক্স শুরু করে দিয়েছি আর কি। তো যাই হোক, এর মধ্যে 1 সপ্তাহের মতো গেল। এর মধ্যে আমার সিমটমের মধ্যে আমার একটু যেটা বেশি ছিল অন্যদের তুলনায়, আমি যেটা দেখেছি, আমার বডি পেইনটা খুবই বেশি ছিল, মাসেল পেইন। এটা রেগুলার ফ্লোতে যে বডি এক হয় কিসের কি, এর চেয়ে অনেক গুণ বেশি। আর এদিকে জ্বরও মোটামুটি কমতেছে না। তো তখন 1 সপ্তাহ পরে মানে আমি ডিসাইড করলাম টু গো টু দ্য হসপিটাল। তো আমি আমার রোগী যেখানে ভর্তি করাই, যেখানে অ্যাফিলিয়েটেড, ওখানেই গেলাম, যেহেতু পরিচিত আছে, যার কারণে খুব দ্রুত আমার সব টেস্ট গুলো হয়ে গেল। 2 ঘন্টার মধ্যে সিটি স্ক্যান করে টোরে দেখা গেল যে ওই যে মাসেল পেইন, যেটা আমার রেবডোমাইলাইসিস হয়ে গেছে আসলে। আমার সিপিকে লেভেল হয়েছিল 1900, আর সিটি তে পাওয়া গেল। র‍্যাবডোমায়োলাইসিসটা কি? র‍্যাবডোমায়োলাইসিসটা কি? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে, এটা শরীরে ওই যে মাসেল ব্রেকডাউন হয় আর কি, মাসেল টিস্যু ব্রেকডাউন হয়ে যায়, সেটা ব্লাডে চলে আসে। তো এটা অনেক কমপ্লিকেশন হতে পারে, কিডনি শাটডাউন হয়ে যেতে পারে এটার কারণে। তো দেখা গেল যে তো সাধারণ আমাদের দর্শক আছেন, তাদের এটাই বুঝতে হবে যে একটা মাসেল টিস্যু ব্রেকডাউন হয়ে ব্লাডে চলে আসে আর কি। তো এরপর আমার সিটি স্ক্যানে দেখা গেল যে আই হ্যাভ বাইল্যাটারাল ডিফিউজ, যেটা ওই যে কোভিড এর যেটা আর কি, ডিফিউজ যেটা গ্রাউন্ড গ্লাস, যেটা কোভিড এ যেটা হয় আর কি। তো আমাকে ইয়ারফিস, আমার তখনও কিন্তু আমার কাশি বা শর্টনেস অফ ব্রেথ অত তেমন না, আমার O2 সেটও তখনও 95 অ্যাবাভ।
তো ইয়ার ফিজিশিয়ান যিনি উনি বললেন যে তোমার সিটি স্ক্যানের রিপোর্ট খুবই ইমপ্রেসিভ, বাট ইউ আর নট দ্যাট ব্যাড রেসপিরেটরি ওয়াইজ, আর তোমার এদিকে মাসল ব্রেক ইয়া হয়েছে রেবডোমাইলাইসিস। তো আমাকে তারা আইভি ফ্লুইড বোলাস টোলাস দিল, তারপরে অ্যান্টিবায়োটিক ইত্যাদি যা দেওয়ার। তো আইডি কনসালটেন্ট আসলেন, তো আমাকে আবার তারা ওই হাইড্রোক্সিক্লোরোকুইনটা কন্টিনিউ করালেন, আর আমাদের আইডির ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করালেন। তো তারপরে দেখা গেল যে আমাকে ওই 8, 9, 10, 11, 12 ডে পর্যন্ত আমাকে রেখে, মানে 12 ডে বলতে আমার মানে সিমটম শুরু হওয়ার পর থেকে হসপিটালের ডে 4, 5। তো এই পিরিয়ডটা কিন্তু ডেঞ্জার পিরিয়ড, মানে ইউজুয়ালি 6 ডে 7 ডে এর পর থেকে কিন্তু ওই যে সাইটোকাইন স্টর্ম সিনড্রোম যেটা যে শুরু হয়, আপনার এআরডিএস হতে পারে, মানে আপনার রেসপিরেটরি ব্রিদিং প্রবলেম নিয়ে আইসিইউতে চলে যেতে হতে পারে, এই সময় সাধারণত ঘটে। তো আমাকে 4-5 দিন অবজার্ভ করার পরে দেখা গেল যে আমার ওদিকে মাসেল এনজাইম যে লেভেলটা 1900 বলছিলাম, এটা পরের দিন 900, তারপরের দিন 500, এভাবে কমে আসলো। আর আমার এই কদিন ওরা অবজার্ভ করলেন, আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত যে আমার ওইটার নিউমোনিয়াটা সিভিয়ার ছিল সিটি স্ক্যানে, কিন্তু এআরডিএস এর দিকে যায়নি। তখন ডে 12 যখন হলো তখন ওনারা বললেন যে লুকস লাইক ইউ ডিড গুড, ইউ প্রবলি ক্যান গো হোম। তো এখানে সিমটমের মধ্যে তুমি যেহেতু প্রশ্নের মধ্যে সিমটমটা ছিল, তো এইগুলো তবে এইটা বিভিন্ন ভাবে আসতেছে। কমন সিমটম তো এইগুলো সর্দি কাশি জ্বর মানে গলা ব্যথা, কিন্তু যেমন আমার মাসেলের ইয়াটা কিন্তু বেশি ছিল, এটা হয়তো অনেকের এত ছিল না। তারপরে আবার কেউ কেউ একেবারে অ্যাটিপিক্যাল, একটু পায়ে ব্যথা হয়েছে, ক্র্যাম্প হয়েছে, তেমন জ্বরও নাই, দেখা গেলো যে কোভিড পজিটিভ পাওয়া গেছে। অনেক সময় এই ধরনের অ্যাটিপিক্যালিও কিন্তু পাওয়া যাচ্ছে আর কি। আর গলা ব্যথা, ব্রিদিং প্রবলেম, এটা সেটা এগুলো তো একেবারে মানে কমন আমাদের ভাইরাল যে সিমটম গুলো, ফ্লু সিমটম, ওগুলো তো থাকেই মোটামুটি 85%, 90% ক্ষেত্রে এগুলো থাকে, কমন জিনিসগুলো আর কি। তো এই হচ্ছে সিমটমের ব্যাপারে। আর আরেক মানে প্রশ্নটা হলো যে এমন কোন প্রিভেন্টিভ মেজার নিলে আমি হয়তো নাও পেতে পারতাম, এটাই নাকি? জি। আচ্ছা, তো আসলে হ্যাঁ, এখন ওটা প্রথম দিকে ছিল মার্চের, যদিও আমরা তখন প্রিভেন্টিভ মেজার নিচ্ছিলাম, আমরা প্রথম দিকে মার্চের প্রথম 2 সপ্তাহ আমরা করতাম কি যে যদি কোনো সর্দি কাশি জ্বর অসুস্থ রোগী আসে তাদের জন্য আমরা একটা রুম ঠিক করেছিলাম অফিসে, যে তাকে একটা মাস্ক দিয়ে সাথে সাথে তার ইন্স্যুরেন্সও চেক করার দরকার নেই, রাইডও তাকে ওই রুমে মাস্ক দিয়ে বসায় রাখবে, আর প্রোভাইডার যে ফ্রি হবে সে প্রোটেকশন নিয়ে তাকে দেখবে, আর অন্যরা রেগুলার পেশেন্ট গুলো রেগুলার এভাবে দেখা হবে। তো যে পেশেন্টের কথা আমি বলেছিলাম যার কাছ থেকে আমি পেয়েছি, দুঃখজনক হলো সত্য, she was not sick, she came for different reason. So later when she got admitted in the hospital, ভর্তি হলো, তারপরে আমিও যখন সিক হলাম তখনই তো পরে আমি হাজবেন্ড থেকে শুনলাম যে যেদিন আমরা তাকে দেখেছি সে ওই দিনই বাসায় যাওয়ার পরের দিন সন্ধ্যা থেকে তার শুরু হয়েছে একটু জ্বর, গলা ব্যথা ইত্যাদি। তো ওই দিনে আর কি তো দেখা গেল যে সে তো আরো হিস্ট্রি আমরা পেয়েছি, তারও 6 দিন আগে উইকেন্ডে, মানে আমি ফ্রাইডে তাকে দেখেছি, আর তার আগের স্যাটারডেতে তারা এক বাসায় দাওয়াত খেয়েছে। তো ওখান থেকে আরো 2 জন এরকম কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে, তো আমি হিস্ট্রিটা ভালো করে পেয়েছি আর কি। তো আমিও তাকে দেখার 6 দিন পরে। তো তাহলে এখানে আমরা দেখেন প্রিভেন্টিভ মেজার আমরা নিয়েছি, কিন্তু সিকদেরকে দেখার জন্য, নর্মালদেরকে দেখার জন্য নেইনি। তো এখন দেখা যাচ্ছে যে তো প্রিভেন্টিভ মেজার এখন আমরা যেটা চিন্তা করছি, এখন আমরা অফিসে রোগী দেখতে গেলে সামনে আওয়ার লাইফ হ্যাজ টু বি চেঞ্জ। আমরা ওই আগের মতো আর করতে পারবো না, ওই অফিসের মধ্যে 20-30 জন ওয়েটিং রুমে গিজ করে বসাইতে পারবো না। তারপর আমরাও all the stuffs we have to be protected, এইভাবে করে আমাদেরকে দেখতে হবে আর কি। তো তাহলে বোঝা গেল যে প্রোটেক্টিভ মেজার নিতে পারলে কিন্তু হয়তোবা I would have been protected আর কি। থ্যাংক ইউ ডক্টর আতল ভাই। এরপরে আমার প্রশ্নটি থাকবে ভিউয়ার্স, আমরা জেনেছি ইতিমধ্যেই করোনা কিভাবে ছড়াচ্ছে, এর প্রিভেনশন কিভাবে করতে হবে, এর ডায়াগনোসিস ও কারেন্ট ট্রিটমেন্ট ট্রেন্ডগুলো।
এবারে আমরা জানবো করোনা কিভাবে আমাদের মেন্টাল হেলথকে এফেক্ট করছে। ডক্টর নুরুন্নেসা বেগম, MD, PhD, currently working as an inpatient psychiatrist in one of the largest psychiatric hospital in Delaware. ডক্টর নুরুন বেগম, একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আপনার ভাবনাটি আপনি কিভাবে দেখছেন এবং করোনার এই ক্রাইসিসে মানসিক স্বাস্থ্যের যত্নটি কিভাবে নিতে হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য, এবং BADB কে অসংখ্য ধন্যবাদ এই সময় উপযোগী উদ্যোগটি নেওয়ার জন্য, স্পেশালিস্ট ডক্টরসদের নিয়ে এই প্যানেল ডিসকাশনটি আয়োজন করার জন্য। আমরা যদি আজকে জন হপকিন্স ইউনিভার্সিটির স্ট্যাটিস্টিক্সটা দেখি যে কতজন আজকে করোনায় আক্রান্ত সারা বিশ্বে, আপনারা দেখবেন অলমোস্ট 3 মিলিয়নের ঊর্ধ্বে করোনা দ্বারা আক্রান্ত। তার মাঝে আমেরিকাতেই 1 মিলিয়নের ঊর্ধ্বে করোনা দ্বারা আক্রান্ত। কিন্তু করোনা দ্বারা মানসিকভাবে কিংবা ইমোশনালি কিংবা সাইকোলজিক্যালি কত মিলিয়ন পিপল এফেক্টেড সেটা যদি আমরা খেয়াল করি, তাহলে খেয়াল করবেন করোনা শুধুমাত্র যারা শুধুমাত্র আক্রান্ত তাদেরকেই এফেক্ট করছে না, তার করোনা এফেক্ট করছে আমাদের সবাইকে ইমোশনালি এবং সাইকোলজিক্যালি এফেক্ট করছে। যারা করোনা দ্বারা শুধু আক্রান্ত তাদেরকেই নয়, এবং ইটস এফেক্টিং অল অফ আস, each and every one of us. তাই করোনার ইমোশনাল ইম্প্যাক্ট সেই মিলিয়নস অফ নাম্বারস থেকে অনেক অনেক ঊর্ধ্বে, কারণ এটা আমাদের সর্বসাধারণকে নানাভাবে এবং প্রত্যেকটা ক্লাস্টার অফ পিপলকেই আমাদের এফেক্ট করছে। আমি আপনাদের সহজ করে বোঝানোর জন্য যে করোনা আমাদেরকে কিভাবে বিভিন্ন ক্লাস্টার অফ পিপলকে এফেক্ট করছে, কিভাবে বিভিন্ন বয়সের এবং বিভিন্ন জেনারেশনকে এফেক্ট করছে, সেটা বোঝানোর জন্য আমি কিছু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে মনে করেন যারা করোনা দ্বারা আক্রান্ত নন কিন্তু যারা এখন অলমোস্ট 1 মাসের ঊর্ধ্বে লকডাউনে আছেন, তাদেরকে কিভাবে এফেক্ট করছে। তারা কিন্তু দেখেন তারা বাসায় আছেন, আপনারা বাসায় আছেন, কিন্তু সারাক্ষণ একটা ফিয়ার, এনজাইটি কাজ করছে, একটা স্ট্রেস রিয়াকশন হচ্ছে, ফিয়ার অফ আননোন, ফিয়ার অফ ডেথ, ফিয়ার অফ ইনফেকশন, এবং না জানি কি হয়, অর্থাৎ ফিয়ার অফ আনসার্টেনিটি। এবং আপনারা খেয়াল করবেন যারা এখন এই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের মধ্যে নানা রকমের চিন্তা, অর্থাৎ নানা রকমের নেগেটিভ থটস মাথার মধ্যে কাজ করছে। কেউ কেউ ভাবছেন আমার যদি হয় আমার কি হবে, আমার পরিবারে কি হবে, আমার যদি করোনা দ্বারা আমি মারা যাই আমার সন্তানদেরকে দেখবে। কেউ কেউ ভাবছেন আমার তো পরিবারে বৃদ্ধ বাবা মা আছে, আমি তাদেরকে কিভাবে প্রোটেক্ট করব। কেউ কেউ ভাবছেন দেশে যারা আছেন, দেশে কারো কারো বৃদ্ধ বাবা মা আছেন, তারা তো ওখানে একা, তাদের যদি কিছু হয় তাদেরকে কে প্রোটেক্ট করবে। নানা রকমের দুশ্চিন্তা তাদেরকে কাজ করছে। আবার এরই মাঝে আপনাদের কেউ কেউ জব হারিয়েছেন, যারা জব হারাচ্ছেন তাদের মধ্যে দুশ্চিন্তা এখন ভিন্ন লেভেলের। আমার আগামী মাসের ঘর ভাড়া দেওয়ার মতো আমার কাছে পয়সা নেই, আগামী মাসের আমি বিদ্যুৎ বিল কিভাবে দিব, পানির বিল কিভাবে দিব। আবার অনেকের মাঝে আছে তাদের ফুড নাই ঘরে, এবং অনেকের মাঝে দুশ্চিন্তা যে আমি কোনোদিন জীবনে ফুড ব্যাংকে যাইনি, আমি কোনোদিন কারো কাছে হাত পাতিনি, কিন্তু এখন আমেরিকাতে যারা লাস্ট 40 ইয়ার্স কখনো পভার্টি ছিল না, দে আর গোয়িং টু ফুড ব্যাংক ফর দ্য ফার্স্ট টাইম। তাদের জন্য যে একটা ইমোশনাল স্ট্রেস, যে কিভাবে এটা আমি মেনে নিব, এবং এরপরও জানি না এর পরের মাসে আমি সত্যি কি আবার আমার সন্তানদের জন্য, আমার পরিবারদের জন্য ফুড কিংবা হোম থাকবে কিনা, সেটাও তাদের জন্য আনসার্টেন। তাহলে এই সব কিছু মিলিয়ে যাদের হয়তো বা করোনা দ্বারা আক্রান্ত নন, তারা কিন্তু নানাভাবে মানসিকভাবে এফেক্টেড হচ্ছেন, এবং তাদের স্ট্রেস রিয়াকশনের জন্য বিভিন্ন ধরনের সিমটমস আমরা দেখতে পাচ্ছি। কেউ কেউ এংজাইটিতে ভুগছেন, এংজাইটিটা হয়তো বা সারা দিন ধরে ভুগছেন, অথবা কেউ কেউ আছে এংজাইটিতে হচ্ছে একটা মোমেন্টে একটা সিভিয়ার এংজাইটি ফিল করছেন। কারো কারো কাছে ডিপ্রেশন সিমটমসটা বেড়ে যাচ্ছে, কারো কাছে অ্যাঙ্গার হচ্ছে, ইরিটেবিলিটি হচ্ছে, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট অর্থাৎ সম্পর্কগুলো খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, এবং স্লিপ ডিস্টারবেন্সে ভুগছেন, এবং অনেকের মাঝে হোপলেসনেস অর্থাৎ এর কোনো শেষ নেই, এবং এই হোপলেসনেসটা তাদের মধ্যে ডেভেলপ করছে। তারপরে যদি আমি আরেকটা ক্লাস্টার অফ পিপলদের মানসিক অবস্থাটা ডেসক্রাইব করি, সেটা হচ্ছে কি যারা ফ্রন্ট লাইনার। আমরা এখানে অনেক ফ্রন্ট লাইনারদের অনুভূতিগুলো শুনেছি। তো যারা ফ্রন্ট লাইনার অর্থাৎ যারা আইসিইউতে কাজ করছেন, প্যারামেডিক, ডাক্তার, নার্স এবং অন্যান্য যারা ফ্রন্ট লাইনার আছেন, তাদের ভয় বা তাদের মানসিক অবস্থাটা একটু ডিফারেন্ট লেভেলে। কারণ কি তাদের হয়তো বা জব আছে, তাদের ঘর আছে, তাদের হয়তো বা
ঘরে ফুড আছে, কিন্তু তারা কিন্তু ভোগ করছেন একটা প্রতিটা মোমেন্টে একটা ইন্টেন্স ফিয়ার অফ গেটিং ইনফেক্টেড। তাদের মধ্যে ভয় কাজ করছে যদি আমি ইনফেক্টেড হই তাহলে আমি তো সেটা পরিবারে নিয়ে আসবো, পরিবারে হয়তো বা যাদের ছোট বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা আছে, তাদেরকে আমি হয়তো বা ইনফেক্টেড করে দিব। তো তাদের ভয়টা প্রতিটা মোমেন্টে অ্যাজ ইফ দে আর ইন দ্য ওয়ার, তারা প্রতিটা মোমেন্টে তারা ফিল করছেন যে আই মাইট গেট ইনফেক্টেড, এবং তাদের একটা গিলটি ফিলিং, সিভিয়ার একটা গিলটি ফিলিংসও কাজ করছে ইন কেস আই এম দ্য রিজন ফর দ্য ডেথ অফ মাই ফ্যামিলি মেম্বার্স। অর্থাৎ আমি যদি ইনফেকশন নিয়ে আসি এবং আমাদের পরিবারের যদি কেউ সেখানে আক্রান্ত হয় এবং তাদের যদি কোনো ডেথ হয়, সো তাদের মধ্যে একটা মিক্সড ইমোশনস কাজ করছে। এর মধ্যে যারা একেবারে আইসিইউতে কাজ করছেন বা যারা একদম প্রতিদিনই আইসিইউতে বা ইয়ারে কাজ করছেন, তাদের যে একটা ভয় কাজ করছে, তারা হচ্ছে প্রতিদিনই তারা মৃত্যু দেখছেন, এবং সেই মৃত্যুগুলো কিন্তু এত মৃত্যু হয়তো বা অনেকে দেখেনি এর আগে তাদের ক্যারিয়ারে। প্রতিদিনই তারা মৃত্যু দেখছে এবং মৃত্যুগুলো অনেকটা ভয়াবহ, কারণ সেই মৃত্যুগুলো খুব লোনলি, এবং তারাও ইমোশনালি এফেক্টেড হচ্ছে যখন তারা দেখছে যে কেউ মারা যাচ্ছেন কিন্তু সে একেবারেই পরিবার পরিজন নেই, একদম একা মারা যাচ্ছে। এই মৃত্যুগুলো যখন বারবার প্রতিদিন দেখছেন, তাদের মাঝে একটা ডিপ্রেশন কাজ করছে, এংজাইটি সিমটমস বেড়ে গেছে, এবং পিটিএসডি লাইক অর্থাৎ ট্রমাটিক এক্সপিরিয়েন্স লাইক কিছু সিমটমস তাদের মধ্যে ডেভেলপ করছে। আপনারা অনেকে জানেন যে এপ্রিল 27 ডক্টর লর্না ব্র্যান্ড, শি ওয়াজ এন ER ডক্টর ইন নিউ ইয়র্ক, এবং উনি যখন প্রতিদিন একজন ER ডক্টর হিসাবে উনি প্রতিদিন কোভিড-19 পেশেন্টকে ট্রিট করেছেন, দেখেছেন, তাদের মৃত্যু দেখেছেন। উনি নিজেও কিন্তু একজন কোভিড ভিকটিম হয়েছেন, কোভিড ভিকটিম হয়ে বাসায় ফেরত গেছেন, এবং যখন আবার ভালো হয়ে ব্যাক করেছেন, she committed suicide, তিনি কিন্তু আত্মহত্যা করেছেন। এবং অ্যাকর্ডিং টু নিউ ইয়র্ক পোস্ট এবং CNN, ডক্টর লর্না ব্রায়ানের কোনো প্রিভিয়াস মেন্টাল হেলথ ছিল না। তাহলে বুঝতে পারবেন যে এই যারা ফ্রন্ট লাইনার তাদেরকে কিভাবে, তাদের মানসিক স্বাস্থ্যে কিভাবে এটা এফেক্ট করছে। এবং আপনারা এটা অনেকে জানেন যে এখন সব স্টেটেই আমরা সাইকিয়াট্রিস্টরা বিভিন্ন ধরনের ফ্রি হটলাইন চালু করেছি, যেখানে স্টেট বেসড সব ডাক্তাররা যারা ফ্রন্ট লাইনার বা হেলথ কেয়ার প্রোভাইডার, তারা সেখানে সেই ফ্রি হটলাইনে কল করতে পারেন, যাতে তারা মানসিক স্বাস্থ্য সেবাটা এই সময় পেতে পারেন বা পিয়ার সাপোর্টটা পেতে পারেন। তারপর আমি আপনাদেরকে আরেকটা ক্লাস্টার অফ গ্রুপের কথা বলছি, তারা হচ্ছে আমাদের শিশু কিশোর যারা আছেন এখন, তাদেরকে কিভাবে করোনা এফেক্ট করছে। তাদের জন্য কিন্তু এটা টোটালি চেঞ্জ অফ লাইফ। তারা এখন কেউ স্কুলে যেতে পারছে না, তারা ঘরে টোটালি বন্দী, তাদের কোনো প্লে ডেট নেই, তাদের বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা নেই, তারা ঘরে একদম টোটালি লকডাউন। এরই মাঝে তারা দেখছে তাদের বাবা মা নানা কিছু নিয়ে অস্থিরতায় আছে। কিরকম? বাবা মা কথা বলছে কারো মৃত্যু নিয়ে, করোনার অনিশ্চয়তা নিয়ে, জব হারাচ্ছে, তারা কিভাবে ফুড প্রোভাইড করবে, এগুলো তারা প্রতি মোমেন্টে হয়তো বা বাবা মার কাছ থেকে শুনছেন। আর যখন বাবা মাকে দেখছেন তারা খুব অ্যাংশাস হয়ে আছেন এবং নানা রকমের এংজাইটি রিলেটেড কথা বলছেন, আমাদের শিশু কিশোরকে কিন্তু সেটা এফেক্ট করছে, তারা সেটা পারসিভ করছে এবং তারাও মনের মাঝে নানা রকমের এংজাইটিতে ভুগছেন। এবং তাদের সিমটম গুলো হচ্ছে তারা ডিসরাপটিভ মুড ডিসরেগুলেশন হচ্ছে, তাদের স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে। অনেক শিশু কিশোরদের দেখা যাচ্ছে যদিও তারা হোম স্কুলিং করছে, তাদের কিন্তু ফোকাস কনসেন্ট্রেশন কমে গেছে, তাদের স্লিপ হাইজিনটা নষ্ট হয়ে গেছে এবং তাদের নানা রকমের বিহেভিয়ারাল ডিস্টারবেন্স দেখা দিয়েছে। এখন আপনাদের একটা ল্যান্সেটে একটি পাবলিকেশন হয়েছিল এপ্রিল 14, সেটা হচ্ছে মেন্টাল হেলথ এফেক্ট অফ স্কুল ক্লোজার ডিউরিং কোভিড-19। ল্যান্সেটের এই পাবলিকেশন ওরা দেখিয়েছিল যে 2111 ওরা কিছু পার্টিসিপেন্ট নিয়েছে ইন ইউকে, সেখানে ওদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাদের মেন্টাল হেলথের এফেক্ট কি হয়েছে ডিউ টু দ্য ক্লোজার অফ দ্য স্কুল। সেখানে 83% বলেছে যাদের প্রিভিয়াস মেন্টাল হেলথ ছিল তাদের সিগনিফিকেন্টলি ডিটোরিয়েশন অফ দ্য সিমটমস হয়েছে ডিউ টু দ্য স্কুল ক্লোজার। এবং তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কি কারণে এটা হলো, তারা বলছে যে যখন আমরা স্কুলে যাই সেটা তাদের জন্য একটা রুটিন এবং সেটা তাদের জন্য একটা বিগ কোপিং মেকানিজমস এন্ড দে মিস দ্যাট, এবং সেজন্য তাদের সিগনিফিকেন্ট ডিক্লাইন অফ মেন্টাল হেলথ। তারপরে আরেকটা গ্রুপ অফ শিশু কিশোর আছে যারা মনে করেন যে স্পেশাল নিডস বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আছেন, তারা কিন্তু মিস করছে বিহেভিয়ারাল থেরাপি, তারা মিস করছে স্পিচ থেরাপি অনেকেই, এবং তারাও সেরকম স্কুল রুটিন এবং স্কুল সাইকোলজিক্যাল যে থেরাপি বা সাপোর্টটুকু দেওয়া হয় সেটা সম্পূর্ণভাবে অনেকেই মিস করছেন এই সময়টাতে, এবং তারাও ভীষণভাবে মানসিক স্বাস্থ্যের ঝুঁকিতে আছে। আরেকটা ব্যাপার, আমি যে একটু আগে যে আর্টিকেলের কথাটা বলেছিলাম ল্যান্সেটে, সেখানে আরেকটা জিনিস এসেছে, সেটা হচ্ছে যে এই করোনার লকডাউনের কারণে
ডোমেস্টিক ভায়োলেন্স অনেক বেশি বেড়ে গেছে। সেটা দেখিয়েছে যে চীনের হুবেই প্রভিন্সে ডিউরিং দ্য লকডাউন অফ ফেব্রুয়ারি তাদের ডোমেস্টিক ভায়োলেন্স 3 times ইনক্রিজ করেছে কম্পেয়ার টু দ্য লাস্ট ইয়ার ডিউরিং দ্যাট মান্থ অফ লকডাউন ইন ফেব্রুয়ারি। এই ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে কিন্তু কারা এফেক্টেড হচ্ছে, শুধু যে যারা অ্যাডাল্ট তারা তো এফেক্টেড হচ্ছে, কিন্তু এফেক্টেড হচ্ছে আমাদের শিশু কিশোররা, কারণ তাদের মাঝে ফিজিক্যাল অ্যাবিউজ, ইমোশনাল অ্যাবিউজ এবং নেগলেক্ট অনেক বেশি বেড়ে গেছে, যারা এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে পরিবারের মধ্য থেকে। আপনারা জানেন যে এপ্রিল 12 ক্যালিফোর্নিয়ার একটা 15-year-old teenager, she was only 15, she committed suicide, her name was Smith, এবং সে যখন কমিট সুইসাইড করে তারও কিন্তু কোনো প্রিভিয়াস মেন্টাল হেলথ হিস্ট্রি ছিল না অ্যাকর্ডিং টু দ্য নিউ ইয়র্ক পোস্ট, এবং সেও কিন্তু সেই লকডাউনের ইমোশনাল স্ট্রেসটা নিতে পারেনি। তাই আমাদের এই সময়টাতে শুধুমাত্র আমাদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে না, আমাদের শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের যত্নের ব্যাপারে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে এই করোনার প্যান্ডেমিক সময়। তারপরে আপনাদেরকে আমি আরেকটা ক্লাস্টার অফ পিপলকে বলছি, যারা হচ্ছে যে আমাদের ভালনারেবল পিপল অফ পপুলেশন, অর্থাৎ যারা একটু ওল্ডার, যাদের নানা রকমের মেডিকেল কোমরবিডিস আছে, যারা ইমিউনো কম্প্রোমাইজ, আমরা তাদেরকে বলছি যে মোস্ট রিস্ক পপুলেশন ডিউরিং দ্য করোনা প্যান্ডেমিক। তাদের মানসিক অবস্থা কিন্তু অনেক বেশি ডিটোরেট করছে, কারণ ওরা করোনা আক্রান্ত হওয়ার আগেই অনেকটা মনের করোনায় অর্থাৎ ইন্টেন্স ফিয়ারে তারা অনেকেই নানাভাবে মানসিক সমস্যায় ভুগছেন। আমি পেশেন্টে কাজ করি, আমার কাছে অনেক পেশেন্ট আছে যারা সিভিয়ার প্যানিক লাইক সিমটমস নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে, বিকজ দে ফিল লাইক দে আর গোনা ডাই ফ্রম ইট, লাইক লুজিং দ্য কন্ট্রোল অফ এভরিথিং। এবং এখানে যেহেতু অনেকে নার্সিং হোমে থাকেন, তাদেরও সেই সিমটমস ডিটোরেট করছে, ডিপ্রেশন এবং অ্যাংজাইটি, প্যানিক লাইক সিমটমস। এবং যারা বয়োবৃদ্ধ অনেকে এখানে একাই থাকেন, কারণ হয়তো বা তাদের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, এবং একা থাকার কারণে তাদের মধ্যে সেই সিমটমস গুলো অনেক বেশি অ্যাগ্রাভেট করছেন। এবং আমরা উই আর সিং দ্য পিক অফ ইনপেশেন্ট হসপিটালাইজেশন ইন দোজ পপুলেশন টু, ইভেন দো দে আর নট ইনফেক্টেড বাই করোনা, বাট দে আর জাস্ট এফেক্টেড ইমোশনালি। আর সবশেষে আমি আরেকটা ক্লাস্টার অফ পিপলের কথা বলতে চাই, যেটা মেন্টালি কিভাবে এফেক্ট করছে, সেটা হচ্ছে কি, আমাদের অনেকেই স্বজন হারিয়েছেন এই করোনার কারণে। স্বজন হারানোর শোক এটা কঠিন একটা সময়, এবং স্বজন হারানোর শোক করোনার সময় হারানো অত্যন্ত কঠিন, এটাকে আমরা গ্রিফ বলি। এই গ্রিফটা এখন খুব কমপ্লিকেটেড পর্যায়ে পড়ে যাচ্ছে, কারণ কি, আপনি যখন স্বজন হারিয়েছেন, আপনি হয়তোবা সেই আপনার স্বজনকে আপনি হয়তোবা শেষবারের মতো বিদায় বলতে পারেননি, শেষবারের মতো দেখতে পারেননি, শেষবারের মতো হয়তোবা ছুঁতে পারেননি। ফিনারেলের সময় হয়তোবা আপনি একাই ঘরে বসে, তখন আপনি অলরেডি আপনি নিজেই কোয়ারেন্টাইনে আছেন, এবং নানা রকম আরো বেশি ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে মানুষ গেছে যখন তাদের সেই স্বজন হারিয়েছে। এবং এই স্বজন হারানোর কারণে যে গ্রিফ রিয়াকশনটা, একটা তো নর্মাল প্রসেস আছে, কিন্তু যখন আপনি একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মাধ্যমে স্বজন হারাবেন, তখন আপনার গ্রিফ রিয়াকশনটা অনেক বেশি কমপ্লিকেটেড হবে। একটা টার্ম আছে, বলা হয় পারসিস্টেন্ট প্রলং গ্রিফ ডিসঅর্ডার, অর্থাৎ যেটা আপনার অনেক দিন ধরে লাস্ট করবে। এবং আপনাদের এই গ্রিফের কারণে এখন যারা গ্রিফের মধ্যে দিয়ে যাচ্ছেন ইন্টেন্সলি, এখন তারা বিভিন্ন রকমের সিমটমস আপনারা এক্সপেরিয়েন্স করতে পারেন। যেমন কেউ ফিল করতে পারেন যে এটা একটা দুঃস্বপ্নের মতো, অর্থাৎ এটা হয়নি, এটা হচ্ছে আমরা বলি যে ডিনায়াল ফেস অফ গ্রিফ। অনেকে দুঃস্বপ্ন দেখে ঘুম ভাগছেন, অর্থাৎ আপনি ঘুমোতেই পারছেন না, আপনি সারাদিনে হয়তোবা কাঁদছেন, অর্থাৎ আপনার অনেক বেশি ইনক্রিজ ক্রাইং স্পেলস হচ্ছে, আপনার অ্যাঙ্গার হচ্ছে, দ্যাট ইজ অলসো দ্য ফেস অফ গ্রিফ। আপনার অ্যাঙ্গার হচ্ছে টুয়ার্ডস গড, আপনি ভাবছেন ওয়াই ইটস মি, ওয়াই ইট হ্যাপেন টু মাই ড্যাড, ওয়াই ইট হ্যাপেন টু মাই মম। আপনি নানা রকমের মিক্সড রিয়াকশনস অফ ইমোশনস এবং হোপলেসনেস এর মধ্য দিয়ে আপনি এই সময়টা পার করছেন যখন গ্রিফ। আমরা যখন গ্রিফের দিকটা খেয়াল করে আমি সবসময় বলি পেশেন্টকে যে grief is a process. For some people it's going to take 1 month, few weeks. For some people it's years. For some people it's rest of their life. এই গ্রিফের প্রসেসটা যেহেতু খুব ডেলিকেট এবং অনেকটা কমপ্লিকেটেড, আপনাদেরকে অবশ্যই যদি পারেন এই সময়টা কোনো গ্রিফ কাউন্সিলের সহায়তা নিন। এবং বিএডিবি থেকে হেল্পলাইন চালু করা হয়েছে, সেখানেও ইমোশনাল সাপোর্টের জন্য আপনি কল করতে পারেন। সবশেষে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম বিভিন্ন ক্লাস্টার অফ পিপল, বিভিন্ন জেনারেশন অফ পিপল, হাউ উই আর বিং এফেক্টেড বাই করোনা, এবং প্রত্যেকটা মানুষই নানাভাবে ইমোশনালি আমরা এফেক্টেড হয়েছি। এই মোমেন্ট গুলোতে অনেক সাইকিয়াট্রিক প্রশ্ন আমাদের কাছে এসছে, আমি এক এক করে পড়ার চেষ্টা করছি। প্রশ্ন এসেছে,
how we should take care of our kids. প্রশ্ন এসেছে আমাদের কি করণীয়, হেলথ, আমরা কি জগিং করতে বাইরে বেরোবো কিনা। প্রশ্ন এসেছে বাচ্চাদের ব্যাপারেই প্রশ্ন, একই প্রশ্নই, বাচ্চাদের কিভাবে টেক কেয়ার করব। প্রশ্ন এসেছে আসলে প্রশ্নগুলো সব একই, যে মেন্টাল হেলথের কোপিং স্ট্র্যাটেজিটা কি হবে। আমি ডক্টর নুরুন বেগমের কাছে আসতে চাই ফিরে, উনি বলবেন কোপিং স্ট্র্যাটেজি। ধন্যবাদ। এগুলো অত্যন্ত সময়োপযোগী একটি প্রশ্ন, এবং ধন্যবাদ আবারও এই প্রশ্নটি করার জন্য। আমি একটু আগে বলছিলাম যে করোনা কিভাবে আমাদের সবাইকে এফেক্ট করেছে, এবং বিশেষজ্ঞরা বলছে যে সাবধানবাণী করছে যে করোনা প্যান্ডেমিকের পরে দ্য নেক্সট প্যান্ডেমিক উইল বি এ মেন্টাল হেলথ প্যান্ডেমিক, এবং আমাদের সবাইকে সেজন্য এই সময়ে আমাদের মানসিক স্বাস্থ্যের যত্নের দিকে খুব মনোযোগী হতে হবে। আপনাদেরকে আমি এই এখন বিভিন্ন কোপিং স্কিলস নিয়ে কিছুটা বলতে চাই, এবং আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য কিভাবে আপনি এই করোনার প্যান্ডেমিকের সময়ে মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন সেটা সহজ করে বোঝানোর জন্য আমি তিনটি স্টেপ বা তিনটি ধাপ আমি আপনাদের সামনে এক্সপ্লেইন করব। প্রথম যে স্টেপটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব সেটা হচ্ছে কি অ্যাকসেপ্টেন্স। আপনাকে নিজেকে বলতে হবে যে ইটস ওকে টু বি নট টু বি ওকে অ্যাট দিস টাইম। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ দ্যাট ইউ হ্যাভ টু টেল ইয়োরসেলফ। অর্থাৎ আপনি এই করোনায় আপনি একা নন, বিশ্বের সবাই নানাভাবে এটাতে ডিল করছে, নানাভাবে এটাতে স্ট্রেসে আছে, বিশ্বের অনেকে নানাভাবে এটা দ্বারা এফেক্টেড হয়েছে। আপনাকে নিজেকে বলতে হবে আমি এখানে একা নই, সবার সাথেই আমি এটাকে ডিল করতে পারবো। এবং আপনি যখন এটা অ্যাকসেপ্ট করে নেবেন, ইট উইল ব্রিং ডাউন ইউর অ্যাংজাইটি। এবং আপনি আরো কিছু তারপরের যে স্টেপটা সেটা হচ্ছে যে আমি যেটা সেকেন্ড স্টেপ বলতে চাই সেটা হচ্ছে কি আপনাকে বলতে হবে যে এটাকে আমরা বলি অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড পজিটিভ থিঙ্কিং। হোয়াট ইজ অ্যাপ্রিসিয়েশন? এই অ্যাপ্রিসিয়েশন শব্দটি এই সময়টা খুবই ইম্পর্টেন্ট। আপনাদেরকে বলতে হবে যে আপনি যা কিছু হোয়াট এভার দ্য লিটল থিংস ইউ হ্যাভ ইউ নিড টু অ্যাপ্রিসিয়েট অ্যাট দিস টাইম। আপনার কি ঘরে খাওয়া আছে, আপনার কি ঘরে ফুড আছে, আপনার কি ঘরে পরিবার পরিজন আছে যারা অথবা আপনাদের শিশু কিশোর আছে যারা মোটামুটি সুস্থ আছে, আপনার কি আগামী 2 মাসের জন্য সেভিংস আছে, আপনার কি জব আছে এখনো, আপনার কি রুফ আছে অর্থাৎ আপনি হোমলেস নন, আপনার যে লিটল থিংস গুলো আপনার আছে ইউ নিড টু অ্যাপ্রিসিয়েট দ্যাট এট দিস টাইম। আপনি কি আপনার শিশু কিশোরদের জড়িয়ে ধরতে পারছেন? যারা কিন্তু কোয়ারেন্টাইনে আছে তারা হয়তো বা ফর 2-3 উইকস তারা তার শিশু কিশোরদের জড়িয়ে ধরতে পারছেন না, কিস করতে পারছেন না, বাট ইফ ইউ আর হেলদি অ্যান্ড ইউ আর এবল টু হাগ দ্যাম, আপনাকে কিন্তু সেই মোমেন্ট অফ অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ ইউ হ্যাভ টু টেল ইয়োরসেলফ ইয়েস আই অ্যাপ্রিসিয়েট দিস মোমেন্ট। আপনি যখনই এই অ্যাপ্রিসিয়েশনটা করছেন, অ্যাপ্রিসিয়েটিং দ্য মোমেন্ট হোয়াট এভার দ্য লিটল থিংস ইউ হ্যাভ, ইট গিভস ইউ এ পজিটিভ রেসপন্স। এই সেকেন্ড স্টেপ আমি যেটা বলছি সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড পজিটিভ থিঙ্কিং। এই পজিটিভ থিঙ্কিং জিনিসটা কি? অর্থাৎ আপনার মনের মধ্যে এখন নানা রকমের নেগেটিভ থিঙ্কিং কাজ করছে, এটাকে আমরা বলি নেগেটিভ রুমিনেটিং থটস, ওয়ান আফটার অ্যানাদার ইটস কামিং। আচ্ছা আমি যদি মারা যাই আমার বাচ্চার কি হবে, আমার কি করোনা হয়ে গেল, আচ্ছা আমার পরিবার কি বাঁচবে? ইটস লাইক ওয়ান আফটার অ্যানাদার ইউ আর ফিলিং লটস অফ নেগেটিভ রুমিনেটিং থটস, ইটস অ্যাকচুয়ালি অ্যাফেক্টিং ইউ। তাহলে আপনাকে যেটা করতে হবে পজিটিভ থিঙ্কিং অর্থাৎ পজিটিভ ওয়ে আপনাকে সুইচ করতে হবে। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনার একটা নেগেটিভ থটস আসলো যে আচ্ছা করোনাতে যদি আমি এফেক্টেড হই তাহলে তো আমি মারা যাব, আমার কি হবে? এটা একটা আপনার নেগেটিভ থটস। আপনার পজিটিভ থিঙ্কিং আপনাকে বলতে হবে যে করোনাতে এখনো পর্যন্ত 80-85% পিপল ভালো হয়ে গেছে, আমিও তাদের মাঝেই একজনই হব যে ভালো হয়ে উঠবো। সো আপনাকে এভাবে আপনার সুইচ করতে হবে ফ্রম নেগেটিভ থিঙ্কিং টু পজিটিভ থিঙ্কিং। এরকম আপনার যতগুলো নেগেটিভ থিঙ্কিংস আসবে, অ্যাজ আই সেড লাইক দেয়ার উইল বি লট অফ নেগেটিভ থটস ইন ইওর হেড। আপনার যতগুলো নেগেটিভ থটস আছে আপনি যদি পারেন আপনি ডায়েরি মেনটেন করতে পারেন। একটা ডায়েরির মাঝে আপনি এক পাশে আপনার প্রত্যেকটা নেগেটিভ থটস লিখুন এবং আরেক পাশে সেই নেগেটিভ থটসটাকে আপনি কি করে পজিটিভলি সুইচ করছেন সেগুলো লিখবেন। এবং ইউ ক্যান মেনটেন এ ডায়েরি ডিউরিং দ্য ডে টাইম ওয়ার ইউ আর গোনা প্র্যাকটিস হাউ ইউ আর গোনা চেঞ্জ ইউর নেগেটিভ থটস টু পজিটিভ থিঙ্কিং। এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট? সায়েন্টিফিক্যালি প্রুভ, আপনি যখন নেগেটিভ থিঙ্কিং করছেন সাথে সাথে আপনার ইনফ্লামেটরি সাইটোকাইনস, গামা ইন্টারফেরন এই জিনিসগুলো কিন্তু আপনার বডিতে রিলিজ হয় এবং আপনার ব্রেনও রিলিজ হয়। এবং যখন এই ইনফ্লামেটরি রেসপন্স গুলো হয় ইট ডিক্রিজ ইউর ইমিউনিটি। এই সময়টা ইমিউনিটি খুব ইম্পর্টেন্ট। করোনার কিন্তু কোনো
কিউর এখনো তৈরি হয়নি। আপনি যদি করোনাতে এফেক্টেড হয়ে যান, আপনার যদি ভালো ইমিউনিটি থাকে, ইউ প্রবাবলি হ্যাজ এ বেটার চান্স টু সার্ভাইভ। তাহলে আপনাকে বলতে হবে যে উই নিড টু think positively. Whatever we have to appreciate, which is I call it like an appreciation. Our second step হচ্ছে যে we need to change our all negative thoughts into the positive thoughts, and you can maintain a diary whatever it makes you feel better to do. এবং 3 নম্বর স্টেপ যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে behavioral strategy and coping skills. বিহেভিয়ার স্ট্র্যাটেজিটা কি, এই সময়টাতে আপনাদের নানা রকমের বিহেভিয়ার স্ট্র্যাটেজি গুলো আপনাদের মেনটেন করতে হবে। প্রথম যে বিহেভিয়ারাল চেঞ্জটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এখন আপনাকে সারাদিন ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম, ফক্স, সিএনএন নানা রকমের নিউজে নানা রকমের করোনা রিলেটেড ইনফরমেশন নিতে গিয়ে সারাদিন ধরে আপনি এনজাইটিতে ভুগবেন না। সারাদিন ধরে ফেসবুকে নিউজ ফিডে যাবেন না, আচ্ছা করোনার কি হলো। আপনাকে দিনের একটা নির্দিষ্ট সময়ে টেক এ মোমেন্ট, যে আপনার একটা নির্দিষ্ট সময়ে একটি অথেন্টিক সোর্স থেকে, সেটা হতে পারে সিডিসি অথবা জন হপকিন্স, যে কোনো একটা অথেন্টিক সোর্স থেকে আপনি করোনার আপডেটটুকু জানবেন। আপনাকে করোনা সম্পর্কে জানতে হবে, ইউ নিড টু বি আপডেটেড, কারণ করোনা হচ্ছে যে একটা টোটালি আননোন ডিজিজ। এখন আপনাকে জানতে হবে, কিন্তু আপনি সারাদিন ধরে নিউজ ফিডের সামনে থাকবেন না। একটা নির্দিষ্ট সময় ধরে আপনি প্রতিদিন নিজেকে স্পেন্ড করুন সেই করোনা সম্পর্কে জানার জন্য। দ্বিতীয় যে স্টেপটা আমি বিহেভিয়ার স্ট্র্যাটেজি বলবো, সেটা হচ্ছে কি, আপনাকে একটা ঘরের মাঝে যদি পারেন একটা রিল্যাক্সেশন কর্নার করুন। সেই রিল্যাক্সেশন কর্নারে আপনি কি করতে পারেন, আপনি মেডিটেশন করতে পারেন, যোগা করতে পারেন। আপনি যেটা করতে পারেন, যদি আপনি মনে করেন যে আপনি গান শুনতে ভালোবাসেন, গান শুনতে পারেন, আপনি বই পড়তে পারেন, আপনি এক্সারসাইজ করতে পারেন। সেই এক্সারসাইজটা আপনার এখন নানাভাবে ইউটিউব চ্যানেল দিয়েও এক্সারসাইজ করা আছে। আপনার যদি মেশিন এক্সারসাইজের কোনো মেশিন না থাকে, ইউ ক্যান ইভেন ডু ইট অনলাইন। অর্থাৎ আপনি সেই রিল্যাক্সেশন কর্নারে আপনি একটা নির্দিষ্ট সময়ে চেষ্টা করবেন যে কোনো কিছু করতে যেটাতে আপনাকে রিল্যাক্স করবে। 3 নম্বর হচ্ছে এই বিহেভিয়ার স্ট্র্যাটেজির 3 নম্বর হচ্ছে আপনাকে আপনার স্পিরিচুয়ালিটিকে স্ট্রং করতে হবে। আমরা যারা ধর্মে বিশ্বাসী তাদেরকে সেই ধর্ম পালনগুলো খুব সুন্দরভাবে করতে হবে। নামাজ পড়া, তারপরে কোরআন শরীফ পড়া, বা যে যা ধর্মে আপনারা পালন করছেন সেই ধর্মটুকে পালন করুন। কারণ যখন আপনার স্পিরিচুয়াল হেলথটা স্ট্রং হবে, আপনি কিন্তু অনেক বেশি রিল্যাক্স থাকবেন, আপনার এংজাইটি সিমটমস গুলো আপনার অনেক কমে আসবে। 4 নম্বর যেটা বলবো এই বিহেভিয়ার, সেটা হচ্ছে আপনাকে একটা রুটিন করতে হবে। সেই রুটিনটা কি, আপনি আপনার শিশু কিশোর, আপনার বয়োবৃদ্ধ, আপনি যাদেরকে নিয়ে আছেন তাদের সবার জন্য একটা স্ট্রাকচার, একটা রুটিন থাকতে হবে বাসায়, এবং সেই রুটিনটা আপনাদের সবাইকে নিয়ে সেটা ফলো করতে হবে। আপনি এক এক দিন এক এক ভাবে যদি রুটিন হন, তাহলে সেটা কিন্তু আপনার জন্য হেল্পফুল হবে না। 4 নম্বরে যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনাদের যারা মানে শিশু কিশোররা আছে তাদেরকে আপনাদের খেয়াল রাখতে হবে যাতে তারা যাতে তাদের সাথে আপনারা কথা বলুন কিভাবে, অর্থাৎ আপনি তাদের সাথে বসুন, তাদের সাথে কথা বলুন, তাদের করোনা নিয়ে কি ভয় কাজ করছে, তাদের ইনফরমেশন গুলো জেনে তাদের সাথে আপনি ফ্যাক্ট চেক করুন। আপনি তাদের সাথে একদম কাম এবং খুব রিল্যাক্সড ভাবে তাদের ভয়টুকু জানুন, এবং তাদেরকে আপনি ফ্যাক্ট চেক করে বলুন যে তুমি যেটা জানো এটা হচ্ছে এটা, এবং মেক দেম অ্যাওয়্যার অফ ইট। তাদেরকে সবসময় চেষ্টা করবেন তাদের সামনে কাম ভাবে থাকতে, এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে ইউ আর দেয়ার ফর দেম এবং দে আর সেফ ডিউরিং দিস করোনা। ওদের একটা সেফ এনভায়রনমেন্ট ফিল হওয়া এখন খুবই খুবই প্রয়োজন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে কি, দিনের একটা নির্দিষ্ট সময় আপনাদেরকে স্পেন্ড করতে হবে পরিবারের সবাই মিলে, সেটা হচ্ছে একটা কোয়ালিটি টাইম মেনটেন করার জন্য। এই নির্দিষ্ট সময়টাতে আপনারা কি করতে পারেন, আপনারা বোর্ড গেম খেলতে পারেন, আপনারা মুভি দেখতে পারেন, আপনারা সবাই মিলে যদি মনে করেন যে কিডসরাও ইনভলভ, কিডসদের সাথে এক্সারসাইজ করতে পারেন, ওরা যদি মেডিটেশন করতে চায় তাদের সাথে মেডিটেশনও করতে পারেন। খেয়াল রাখবেন যখন আপনি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন পরিবারের সবাই মিলে কিডসদের সহকে ইনভলভ করে, এটা শুধু আপনার উপরেই এফেক্ট করছে না, আপনাকে শুধু পজিটিভলি হেল্প করছে না, শিশু কিশোররা কিন্তু এটাতে ভীষণভাবে পজিটিভলি একটা কোপিং স্কিলস এর মাধ্যমে তারা যাচ্ছে, এবং তাদের এংজাইটিটুকু অনেক বেশি ডিক্রিজ করে, এবং দে ফিল লাইক দে আর এম্পাওয়ার্ড এন্ড দে আর সেফ। সো এই জিনিসটা কিন্তু আপনার রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে যে একটা নির্দিষ্ট সময় ইউ নিড টু স্পেন্ড এ কোয়ালিটি টাইম অল টুগেদার, লাইক সব ফ্যামিলি মেম্বার মিলে। এই সময়টা বোর্ড গেমটা খুব ভালো কাজ দিতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা এখন যারা লকডাউনে আছেন
তাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে একটা ট্রাস্টেড বা এক দুজন ট্রাস্টেড ফ্রেন্ডের সাথে, যখনই আপনার খুব অ্যাংশাস লাগবে, অ্যাংজাইটি লাগবে, সেই ট্রাস্টেড ফ্রেন্ডের সাথে কথা বলুন, কথা বলে তাদের সাথে যোগাযোগ করুন, মানে কি আপনার মনের মধ্যে হচ্ছে, এবং আপনাদের সব পরিবার পরিজনের সাথে ফেস টাইম করুন, তাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ রাখুন, so that you don't feel lonely at home when you are on lockdown. You need to be connected with all your family members. আর নাম্বার 6 যেটা, সেটা হচ্ছে আপনার স্লিপ হাইজিনটা খুবই ইম্পর্টেন্ট। এই সময়টা আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনি স্লিপ ডিস্টার্বেন্সে ভুগছেন না। এই স্লিপ হাইজিনটা মেনটেন করতে আপনাকে যেটা করতে হবে, অর্থাৎ দরকার হলে আপনি একটু হট শাওয়ার নিন, আপনি দরকার হলে ওয়ার্ম মিল্ক খান, অথবা একটু ইয়োগা করে নিন, এবং স্লিপটাকে আপনার অ্যাটলিস্ট 7 to 9 আওয়ার্স রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার যদি স্লিপ ডিস্টার্বেন্স হয়, আপনার কিন্তু মুড ডিস্টার্বেন্সও বেড়ে যাবে। এবং লাস্টে আমি বলবো, আপনাদের সবাইকে চেষ্টা করতে হবে এই লকডাউনের সময়ে হেলদি একটা ডায়েট হ্যাবিট মেনটেন করার জন্য। এই যে স্ট্র্যাটেজি গুলো বললাম, এটা হচ্ছে যে একটা বিহেভিয়ারাল স্ট্র্যাটেজি, আর এটার সাথে আছে কিছু কোপিং স্কিলস। এই কোপিং স্কিলসটা কেন ইম্পর্টেন্ট? আপনি সবকিছু মেনটেন করছেন, বাট দেয়ার উইল বি মোমেন্ট যে আপনি পারছেন না, কোনো ইউ আর ফিলিং লাইক ইউ আর লুজিং কন্ট্রোল অফ এভরিথিং, ইউ আর ব্রিদিং হার্ড, ইউ ক্যান নট টেক ইট এনিমোর। যখনই আপনার এই মোমেন্ট গুলো আসবে, সিভিয়ার এংজাইটি, তখন আপনাকে কিছু কোপিং স্কিলসও জানতে হবে। সেই কোপিং স্কিলস এর মধ্যে আমি সাধারণত বলে থাকি যে ডিপ ব্রিদিং টেকনিক্স, এটা হচ্ছে লং ডিপ ব্রিদিং টেকনিক্সটা ইউজ করা, কেউ মাসেল রিল্যাক্সেশনটা ইউজ করতে পারেন, এবং বাচ্চাদের ক্ষেত্রে তাদের ডিপ ব্রিদিং টেকনিকের সাথে সাথে তারা ইউজ করতে পারেন, ধরুন কাউন্ট ব্যাকওয়ার্ড ফ্রম 100 to backward. You can even use those coping skills too. আর যারা মেন্টাল, আর সবশেষে বলতে চাই, যাদের মেন্টাল হেলথ প্রিভিয়াস হিস্ট্রি আছে, তাদেরকে অবশ্যই এখন আপনাদের সব সাইকিয়াট্রিস্টের সাথে এবং সাইকোলজিস্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। আপনার মেডিকেশন অ্যাডজাস্টমেন্ট যদি করতে হয়, অথবা আপনার যদি থেরাপি লাগে, আপনাকে এই সময়টা সবচেয়ে বেশি আপনার সাইকিয়াট্রিস্টের সাথে কানেক্টেড থাকতে হবে। তাহলে আমি যদি একটু সামারাইজ করে বলি, প্রথম শব্দটা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স, আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। দ্য সেকেন্ড স্টেপটা আমি বলছি, সেটা হচ্ছে কি, যে অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড পজিটিভ থিঙ্কিং, এবং দ্য লাস্ট স্টেপটা আমি বলবো নানা রকমের বিহেভিয়ার স্ট্র্যাটেজি এবং কোপিং স্কিলস গুলো মেনটেন করা। তাই করোনার এই প্যান্ডেমিকের সময় মানসিক স্বাস্থ্যের আপনার যত্ন নিন, এবং সবাই আমরা চলুন চেষ্টা করি ইমোশনালি ভালো থাকার জন্য। ধন্যবাদ ডক্টর নুরুন বেগম, আপনাকে এবং প্যানেলিস্ট সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমাদের অনুষ্ঠানটি র্যাপ আপ করতে চাই। অনেকেই বলে থাকেন যে হেলথ কেয়ার ওয়ার্কার্স হচ্ছেন ফ্রন্ট লাইন ইন করোনা প্যান্ডেমিক। এখানে কোনো দ্বিমত নেই যে সাহসিকতার সাথে তারা সামনে থেকে এই যুদ্ধে সামিল হয়েছেন এবং জীবন বাজি রেখে এই এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তার কোনো তুলনা নেই। কিন্তু পাবলিক হেলথের ইতিহাস যদি আমরা ঘাঁটি, আমরা দেখব যে এর মূল বিষয়টি হলো আসলে বড়সড় বিপদ আসার আগেই সেটাকে কিভাবে প্রতিরোধ করতে হবে তার পরিকল্পনা ও বাস্তবায়নের রূপরেখা। আমরা চাই আজকের আলোচনার নিরিখে আমরা যা কিছু জানলাম, সেই নতুন জানা ও শেখার মাধ্যমে কমিউনিটির সবার সামনের সারিতে কাঁধে কাঁধ মিলিয়ে করোনা প্রতিরোধে প্রথম প্রতিরক্ষা বলয়টি আপনারা তৈরি করতে পারবেন। মেডিকেল প্রফেশনে আমরা যারা যুক্ত আছি, যারা প্রতিনিয়তই সামনে যাচ্ছি এবং কাজ করছি, আমরা আসলে যুদ্ধটা চালাচ্ছি পেছনের সারি থেকে। আমরা আসলে লাস্ট লাইন অফ ডিফেন্স। আমি বিশ্বাস করতে চাই যে এই যুদ্ধে পেছনের সারিতেই যেন আমাদের থেকে যেতে হয়, এবং সেটাই হবে আসলে করোনার বিরুদ্ধে সাধারণ জনতার জয়। বিদায় নিচ্ছি আজকের মতো। আমি ডক্টর আশিক আনসার, আবারও দেখা হবে সেই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।